মিশমি কিছুক্ষণ যাবৎ দেখছে পেছন থেকে কেউ যেন ওকে ফলো করছে। বারবার আর চোখে তাকিয়ে দেখার চেষ্টা করলেও কেমন যেন আড়াল হয়ে যাচ্ছে। তেমনটাই মনে হচ্ছিল বিয়েবাড়িতে আসার পর থেকেই। মিশমির বড় ভাইয়ার বিয়ে আজকে, আর বিয়েবাড়িতে আসার পর যে ছেলেরা ডিস্টার্ব করবে সেটা মিশমি খুব ভালো করেই জানতো। কিন্তু এমন করে যে ফলো করতে আরম্ভ করবে সেটা ওর ধারণার বাইরে ছিল। পেছন থেকে যে ফলো করছিল তাকে না দেখেই মিশমি বিরক্তি নিয়ে প্রশ্নটা করেই ফেলল, আপনি আবার আমাকে ফলো করছেন? মিশমি কথাটা বলেই পেছন ফিরে যেন একদম হতভম্ব হয়ে গেল। এরকমটা হবারই কথা না, আর হবে নাই বা কেন? পেছন ফিরে যাকে দেখলো তাকে দেখার জন্য কখনো প্রস্তুত ছিল না, কারণ সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে আর যাকে দেখছে আর যে মিশমিকে ফলো করছে সে আর কেউ নয়, ঈশান, ওরই বয়ফ্রেন্ড, অর্থাৎ এক্স বয়ফ্রেন্ড। এখন এক্স হয়ে গেছে। ঈশানের সাথে মিশমির রিলেশনটা ছিল 6 মাস আগে। এর মাঝখানে আর দুজনের তেমন করে কথা হয়নি, তবে কথা না হলেও প্রতিনিয়ত দেখা হয়েছে। দূর থেকে দেখেছে আর খেয়াল করেছে ওর এক্স বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা করেনি। কেন সেদিন ব্রেকআপ করেছিল সেটাই হয়তো ভেবে পায় না। ঈশানকে দেখে মিশমি অনেকক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। ঈশান মিশমির পাশ কাটিয়ে চলে যেতে নিলে মেয়েটা বলতে লাগলো, তুমি, তার মানে তুমি আমাকে ফলো করছো? তাহলে তুমি আমাকে ফলো করতে করতে এই পর্যন্ত চলে এসেছো। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুমি এত সহজে আমার পিছু ছাড়বে না, তাই তো? ও হ্যালো ম্যাডাম, আপনার কি কোনো কারণে মাথা খারাপ হয়েছে নাকি পেটে গ্যাস্ট্রিক হয়েছে? সত্যি করে বলেন তো। হোয়াট? এসব বাজে বাজে কথা বলছো তুমি? আমার পেটে গ্যাস্ট্রিক হতে যাবে কেন? আমি তো এখানে আসার পর থেকেই দেখছি কিভাবে আমাকে ফলো করছো। তার মানে তুমি আমাকে ফলো করছিলে এতক্ষণ? সত্যি করে বলো, কেন ফলো করছো? তোমাকে আমি বারণ করেছি, তুমি আর আমাকে ফলো করবে না, আমার আশেপাশেও আসবে না। এই যে ম্যাডাম, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি যে আমি আপনার পেছনে পড়ে থাকবো? আমার অনেক কাজ বাকি আছে, সরুন সামনে থেকে। আর হ্যাঁ, আপনি আমাকে বলছেন না আমি আপনাকে ফলো করতে করতে চলেছি, এই কথাটা আমিও আপনাকে বলতে পারি, কারণ আপনি নিজেই আমার বাসায় চলে এসেছেন। আর এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আমার বাসা। এখন আমার বাসায় এসে আমাকে বলা হচ্ছে আমি আপনাকে ফলো করছি, পেছনে পেছনে এসে ডিস্টার্ব করছি। আজব তো আপনি। তোমার বাসা মানে কি সব কথা বলছো? এটা তোমার বাসা হতে যাবে কেন? তাছাড়া আমি যতদূর জানি এটা আমার হবু ভাবির বাসা, না মানে আই মিন সুইটি ভাবির বাসা। ভাইয়া তো তাই বলেছিল। আমি আমি বিয়ের আগে আসিনি, তার মানে কি তুমি যা খুশি তাই বলবে আর আমি সেটাই মেনে নেব? বিয়ের আগে আসেননি আর এখন এসেছেন, তাহলে বুঝবেন কি করে? আপনি যেটাকে নিজের ভাবির বাসা বলে চালিয়ে দিচ্ছেন সেই ভাবিটা আমারই বোন। আর হ্যাঁ, আমার বোনের সাথে আপনার ভাইয়ার বিয়ে হচ্ছে ম্যাডাম, এখন ঝামেলা পাকিও না। তার মানে কি তুমি আমার ভাবির একমাত্র আর সেই বজ্জাত ভাই? এরকম বাজে একটা ছেলে আমার ভাবির ভাই? আমি তো ভাবতেই পারছি না। আমিও অনেক কিছু ভাবতে পারিনি, কিন্তু আপনি যে তার আগে এসব উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছেন, আসলে আপনার মাথায় কিছুই নেই। যান ম্যাডাম, বাসায় গিয়ে চিকিৎসা করান, ডক্টর দেখান, না হলে যেখানে সেখানে আপনাকেই লজ্জায় পড়তে হবে। হাউ ফানি! তুমি এখানে আছো, আমি যদি জানতাম তাহলে কখনোই এখানে আসতাম না। তোমার মতো একটা বদমাইশ ছেলের পরিবারের সাথে আমার আব্বু আম্মু কি করে আত্মীয়তা করতে চাইলো আমি সেটাই ভেবে পাচ্ছি না। আমি যদি আগে জানতাম তাহলে কখনোই আমার ভাইয়ের সাথে তোমার আব্বুর বিয়েটা হতেই দিতাম না। তাহলে তো আমার বইই গেছে, আমার তো এখন হাতে পায়ে ধরা লাগবে আপনার, তাই না? শোনেন ম্যাডাম, আমার আপুকে আপনার ভাই পছন্দ করেছিল, আমার আপু নয়। এতটাও দেখতে খারাপ না যে আপনার ওরকম হাবাগোবা ভাইয়ের পেছনে পড়ে থাকবে। তারপর আপনার আব্বু আম্মু এসে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, তাই বিয়েটা হচ্ছে। না হলে ওরকম একটা বজ্জাত মহিলার ভাইয়ের সাথে কি আমার বোনের বিয়ে দেবে? আমি তো আগেই বলেছিলাম দেখে শুনে বিয়ে দিতে, কিন্তু এরকম একটা হাবাগোবা ভাইয়ের বদমাজি জীবন যে তুমি আর তোমার সাথে যে আমাদের আত্মীয়তা হবে সেটা আমি ভাবতেও পারিনি। যদি আগে জানতাম তাহলে কখনই তোমার পরিবারে আমার বোনকে বউ করে পাঠানোর কথা আমি কল্পনাও করতাম না। কলেজে কিন্তু খুব জ্বালিয়েছো, এখানে আর জ্বালিও না। যাও এখান থেকে। আমি চাইছি না আমার ভাইয়ের বিয়েটা কোনোভাবে ভণ্ডুল হোক। তাছাড়া দুজন দুজনকে পছন্দ করেছি, পরিবারের সবাই রাজি আছে, এর মাঝখানে তুমি আমি বাধা দিয়ে লাভ কি? আসলো রে, আমার কোন রাজ্যের মহারানী, আমি কেন বাধা দিতে যাব? বাধা তো তুমি দিচ্ছ। আর হ্যাঁ, বিয়েটা যেন ভালোই ভালোই হয় তার জন্য চুপ করে থাকেন। যদি এর থেকে বেশি বেগরবাই করেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। আমি কোনো ঝামেলা করছি না, ঝামেলা করছো তুমি। কলেজ লাইফেও আমার সাথে যেরকম ঝামেলা করেছো, এখানে এসেও ঠিক তেমন করে ঝামেলা করছো। তোমার কি মনে হয়
আমি সব সময় ঝামেলা করার জন্যই লেগে থাকি তোমার পেছনে? দেখো, এখন থেকে যাও, আমাকে ভালোভাবে থাকতে দাও। বিয়ে বাড়িতে এরকম ঝামেলা করলে কিন্তু আমাকে একসাথে দেখলে অনেকেই অনেক কিছু ভাববে, তাই এখান থেকে যাও। আপনি কোন রাজ্যের মহারানী যে আপনাকে নিয়ে আমাকে সবাই বাজে ভাববে? তোমার মতো বাজে আর বজ্জাত মহিলাকে কে বিয়ে করবে শুনি? আমার বইয়ে গেছে এসব ভাবতে। আর হ্যাঁ, এরপর থেকে যেন আমার চোখের সামনেও না দেখি বজ্জাত মহিলা একটা। তোমার জন্য আমার পুরো জীবনটাই তেনা তেনা হয়ে গেছে। হ্যাঁ, ঝামেলা তো আমি একাই করি, তাই না? তুমি একটা বাজে ছেলে, তোমার জন্যই আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে সবার কাছে। কি জন্য শুনতে হয়েছে? তুমি জুনিয়র ছেলে, তাই। আমি জুনিয়র ছিলাম, খারাপ ছিলাম, বাজে ছিলাম। তারপরও কি আমি কি দৌড়ে তোমার কাছে গিয়েছিলাম প্রেম ভালোবাসার জন্য, নাকি তুমি এসেছিলে? আমি তোমাকে বলেছিলাম না যে তোমার যা খুশি তাই করো, কিন্তু এসব প্রেম ভালোবাসা নিয়ে আমাকে কোনো ফোর্স করতে আসবে না। আমি তোমার সাথে কখনো কোনো সম্পর্কে জড়াবো না, সেটা তুমি জানার পরেও কেন পাগলামি করেছিলে? আমি তোমাকে জোর করেছিলাম, তুমি নিজেই কান্নাকাটি করে আর আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্কে জড়াতে বাধ্য করেছ। আমি কতবার তোমাকে সাবধান করেছিলাম অন্য সব ছেলেদের সাথে মেলামেশা না করতে। তুমি শুনেছিলে আমার কথা? শোনোনি। তোমার জন্য সবটা হয়েছে। এখন আবার এসে বলছো কলেজে নাকি আমি ওকে জ্বালিয়েছি। যত সব ফালতু চিন্তা ভাবনা। এর মাঝে ঈশানকে কেউ ডাকতেই ও রাগী চোখে মেয়েটার দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিশমি ঈশানের দিকে অবাক চোখে তাকিয়ে বাড়িতে আসার আগে অবধি সে জানতো না ঈশান ওর ভাবির ভাই, অর্থাৎ যে মেয়েটার সাথে ওর বিয়ে হচ্ছে, ভাইয়ার বিয়ে হচ্ছে, সেই মেয়েটার একমাত্র ভাই ঈশান, আর মিশমি ওর বোনের ননদ। এসব কিছু জানার পর মিশমির মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই ছেলে যে পরিমাণ রাগী আর জেদি, তার উপর খুঁটিয়ে খুঁটিয়ে ঝামেলা ভালো করতে পারে। আর মিশমি বা কম যায় কিসে? কলেজ ছেলেটার সাথে অনেক ঝামেলা করেছে, ঈশানের সাথে অনেক সাধারণ বিষয় নিয়ে মিশমি রাগারাগি করত। ছেলেটা প্রথমে চুপচাপ ছিল, কিন্তু দিন দিন মিশমির ব্যবহারটা বাজে হচ্ছিল। তারপর যখন থেকে মিশমির ঘোরাফেরা আর মেলামেশাগুলো এলোমেলো হলো, সবার সাথে অনেক ক্লোজলি হয়ে যাচ্ছিল, বিশেষ করে ছেলেদের সাথে, তখন থেকে ঈশান ওকে বারণ করেছিল। তারপরও মেয়েটা ওর বারণ শোনেনি, যার জন্য ঈশান কষ্ট পেত। কিন্তু মিশমির একটাই কথা ছিল, ফ্রেন্ডের সাথে মেলামেশা করতেই পারে। কোথাও না গেলেও কলেজেই মেয়েটা সবসময় ওর ছেলে ফ্রেন্ডগুলোর পেছনে পড়ে থাকতো। এগুলো নিয়ে ঈশান অনেক বেশি বিরক্ত ছিল। তাই বারবার বারণ করা সত্ত্বেও যখন মেয়েটা শোনেনি, তখন ঈশান ওকে একটা শর্ত দিয়ে বলেছিল, আমার কথা তো শুনবেই না, তাহলে তুমি কি চাও? আজকে আমি তোমাকে যেটা বলবো সেটার জন্য তোমাকে একটা অপশন চুজ করতে হবে। এখন তুমি যদি চাও তোমার ফ্রেন্ডের সাথে কথা বলবে, যেখানে খুশি যাবে, তাহলে যেতে পারো, সমস্যা নেই। এরপর থেকে আমিও আমার মেয়ে ফ্রেন্ডগুলোর সাথেই কথা বলি, সেটা না হয় ভালো হয়, কি বলো? কেন? আমি ওদের সাথে কথা বললে কি সমস্যা? তাছাড়া ওরা কি খারাপ? আমি তো দেখিনি ওদের কখনো খারাপ বিহেভ করতে। আর কলেজের বাইরে গেলেও বা কি সমস্যা? ওরা তো আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে না। আর যেখানে যাচ্ছি তোমাকে তো বলেই যাচ্ছি, এমন না যে বলছি না। সেটা ঠিক আছে, কিন্তু ওদের সাথে আমি তোমাকে মানতে পারি না। তুমি আমার কথাটা বুঝতে চাও না, তোমাকে এত করে বলি, তারপরও তুমি আমার কথা শোনো না। এগুলো করলে ভালো লাগবে না, এতে না তুমি ভালো থাকবে আর না আমি ভালো থাকবো। আমাকে এসব জেদ দেখিয়ে লাভ নেই। তুমি দরকার হয় ওদের সাথে কথা বলা কমিয়ে দাও, আমি তো বলেছি আমিও কমিয়ে দেব। আমার জন্য তুমি এতটুকু কনসিডার তো করতে পারো। দেখো, এসব নিয়ে সম্পর্কের মাঝে ঝামেলা হবে, থার্ড পার্সনের জন্য নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই। শোনা, আমি চাই তোমাকে সারা জীবন আগলে রাখতে, কিন্তু তুমি সেই সুযোগটা দিতে চাইছো না। আমার কথা শোনো, ওদের সাথে ঘোরাফেরা বাদ দাও। আর এগুলো করলে দিন শেষে দুজনকেই কষ্ট পেতে হবে। আর তুমি কি চাও তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক? এদের জন্য যদি সেটা হয়, তাহলে তোমার কিন্তু পরবর্তীতে খুব বেশি আফসোস করতে হবে। ও, তার মানে তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো? আমাকে বলতে চাইছো ওদের সাথে আমি সম্পর্ক রাখলে তুমি আমার সাথে ব্রেকআপ করে দিবে? আর ওদের সাথে আমি সম্পর্ক রাখবো না, এটা তুমি কি করে বলতে পারো? তুমি আসার আগে থেকে ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ, আর ইদানিং দেখছি এইসব বিষয় নিয়ে তুমি আমার সাথে একটু বেশি বাড়াবাড়ি করছো। এগুলো খুব বেশি ভালো হচ্ছে না ঈশান। তুমি তুমি তোমার মতো থাকো, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড। সেটা জায়গা থেকে দুজনেই ঠিক থাকলেই হয়। আমি তো আর তোমাকে রেখে কিংবা তোমার সাথে ব্রেকআপ করে দিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াচ্ছি না। তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। সমস্যা আমার ওইখানেই, কারণ আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। প্রেমের প্রস্তাবটা তুমি দিলেও আমি তোমার প্রতি অনেক বেশি সিরিয়াস।
জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। সেখানে তোমার কথাতেই তোমার লাইফে এসেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম। এখন তোমাকে ছাড়া আমার পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব না মিসমি, সেটা তুমি খুব ভালো করেই জানো। তারপরেও তুমি কেন যে ছেলেগুলোর সাথে এরকম ঢলাঢলি করে কথা বলো, আমি সেটাই বুঝতে পারি না। শেষ কথাটা শোনার সাথে সাথেই মিশমি রাগের মাথায় কষে ঈশানের গালে একটা থাপ্পড় মারতেই ছেলেটা মাথা নিচু করে ফেলে আর বলে, তোমার এসব ফ্রেন্ডের জন্য আমার গায়ে হাত তুললে? আমি তোমার জুনিয়র বলে তুমি আমার কোনো কথাই শুনবে না? আর আর আমি কোনো কথা বললে সেটা রাখবেও না? তুমি সবসময় খালি আমাকে এমন শাসন করে একদম চুপচাপ করিয়ে দাও। আমি যেটা বলছি সেটাই ঠিক, আর দিন শেষে তুমি ভুল প্রমাণিত হবে। তুমি আমার কথা আজকে রাখলে না, কিন্তু আজ বাদে কাল যখন বুঝতে পারবে তোমার ফ্রেন্ডগুলো শুধু লাভের আশায় কিংবা তোমাকে বাজেভাবে ছোঁয়ার জন্যই তোমার সাথে সম্পর্ক রেখেছে, আর একটা ছেলের সাথে একটা মেয়েকে সম্পর্কে থাকতে দেখে ওরা খুব বেশি হিংসে করে, সেটা তুমি পরবর্তীতে জানতে পারবে। দেখে নিও। তোমার মতো এত বাজে মন মানসিকতার চিন্তা ভাবনা আমি প্রথমবার কারো দেখলাম। একটা ছেলে একটা মেয়েকে নিজের কাছে আটকে রাখার জন্য কত বাজে কথা বলতে পারে সেটা শুধু আমিই দেখলাম। তুমি ভুল করছো। আমি তোমাকে নিজের কাছে আটকে রাখতে চাইনি, আমি তোমাকে সেফলি রাখতে চেয়েছি। তুমি কেন বুঝতে চাও না যে ওরা তোমার ক্ষতি চায়? ওরা চায় না তুমি অন্য কারো সাথে সম্পর্কে থেকে ভালো থাকো, তার সাথে ভালোবেসে একা থাকো। আর ওরা সবসময় চায় আমাদের সম্পর্কে দূরত্ব বাড়ুক। আর যেখানে এতদিনেও তুমি কারোর সাথে সম্পর্কে জড়াওনি, সেখানে কিনা আমার সাথে কয়েকটা দিন এই সম্পর্কে জড়িয়েছো। তাই বলছি, যেটা হয়েছে সেটার জন্য একটু ভেবে দেখো। আমার কথাটা বিশ্বাস করো, আমি তো তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। তোর সাথে কথা বলাটাই বেকার। আমি তোর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। তুই আমাকে কল করবি না। তোর এইসব আজে বাজে চিন্তার কারণেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোর সাথে রোজ রোজ এসব নিয়ে ঝামেলা করতে পারবো না। তোকে যতবার বলেছি তুই তার থেকে বেশি আমাকে ডিস্টার্ব করছিস। তোকে বোঝাতে পারিনি যে এসব বললে আমার মেজাজটা খারাপ হয়। সম্পর্কে প্রথম থেকেই বলছি আমার ছেলে ফ্রেন্ডদের আমি ছাড়তে পারবো না, আর তুই কিনা এসব নিয়েই বারবার ফোর্স করছিস। আসলে তুই কি চাস বলতো? আমি সবার থেকে আলাদা হয়ে তোর সাথে সারা জীবন লেপ্টে বসে থাকি? আমার তো মনে হয় তুই এরকমই বলতে চাইছিস। ঈশান সেদিন অসহায়ভাবে তাকিয়েছিল। মেয়েটাকে কিছু বোঝাতে পারল না যে ওর ভালোর জন্যই ঈশান এসব বলছিল। ঈশান দেখেছে একটা বাজে ফ্রেন্ডও আছে, যে ছেলেটা নেশাখোর আর অনেক বাজে কাজের সাথে জড়িত। ঈশান বারণ করেছিল, কিন্তু মেয়েটা ওর কথা শুনলে তো। শেষে একসাথে ধরতে না পেরে এবার নিজে নিজেই বেশ খানিকটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, তোমাকে বোঝানো আমার হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি তুমি আর যাই হোক আমার কথা বুঝতেও পারবে না, আর রাখারও চেষ্টা করবে না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন এই মুহূর্তে তোমাকে একটা বিষয় বলতে হবে। তুমি হয় ওদের ছাড়বে, আর না হয় আমাকে ছাড়বে। হয় আমার ভালোবাসাটা তোমার যদি প্রয়োজন হয় তাহলে সেটা নিয়েই থাকবে, আর না হলে ওদের মতো ওই বাজে বখারিদের সাথে তুমি মিশবে। আজকেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের পর থেকে তুমি কি করতে চাও সেটা তুমি নিজের মুখে বলবে। যদি বলো তুমি আর আমাকে চাও না, তাহলে আমি সবটা মেনে নিব, হোক তাতে আমার কষ্ট। কিন্তু আমি আর এসব টেনশন নিয়ে থাকতে পারবো না। আমি চাই না এরকম কিছু করে চুপচাপ বসে থাকতে। যেটা হয়েছে সেটার জন্য আমি তোমাকে হাজারবার বোঝানোর চেষ্টা করলাম। এই একটা বছরে তোমাকে কতবার করে বলেছি ওরা আমাদের ভালো দেখতে পারবে না, আমাদের ভালো চায় না। তুমি তারপরেও কোনো কথাই শুনলে না। তার মানে কি তুমি ব্রেকআপের কথা বলছো? ঠিক আছে, তুমি যা চাইছো, যত শর্ত দিচ্ছ, সেটা আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না। তাই ব্রেকআপ করে নেওয়াটাই ভালো। আমি এসব প্যারা নিয়ে আর থাকতে পারবো না। অন্তত তোমাকে আমার পক্ষে বোঝানো সম্ভব না। আমি যেটা বলছি সেটা তুমি শুনতে পারোনি, আর তুমি যেটা চাও সেটা আমার পক্ষে করা সম্ভব না। তাই যেটা হয়েছে সেটাই অবধি থাক। আজকের পর থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো। না কখনো তোমার সাথে আমার দেখা হবে, আর না তুমি আমার সাথে কখনো যোগাযোগ করবে। তার মানে এরকমই ছিল তোমার ভালোবাসা, তাই তো? তুমি তোমার ভালোবাসাটাকে নিয়ে এই পর্যন্তই থাকতে চেয়েছিলে। যাই হোক, বুঝে গেলাম যে তোমার চিন্তাভাবনা ছিল শুধু প্রেম করা, আর প্রেমের পরে যে বিয়ে করা কিংবা বিয়ে করে সংসার করা, এইসব কিছু তোমার চিন্তাভাবনা ছিল না। তুমি 8-10টা ছেলের মতো ভেবেছো যে প্রেম ভালোবাসা করলেও বিয়ে করার চিন্তাভাবনা নেই, তাই তো? মিশমি সেদিন কিছু বলার আগেই ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, এইসব বিষয়ে তুমি
পরে বুঝতে পারবে। আর হ্যাঁ, যখন আফসোস করেও লাভ হবে না। আমি তোমাকে যখন থেকে ভালোবাসা শুরু করেছি দেখেছি তুমি একটা কথা আমার রাখতে পারোনি। তাহলে কেমন গার্লফ্রেন্ড হলে তুমি আমার? কেমন ভালোবাসলে তুমি আমাকে? মানুষ গার্লফ্রেন্ডের জন্য পাগল থাকে, আর গার্লফ্রেন্ড তার কথা শোনার জন্য বাধ্য থাকে। এখনই যে আমার কথা শোনো না, তাকে বিয়ে করলে সেই মেয়ে আমার কতটুকু কথা শুনবে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যাই হোক, আশা করি ভালো থাকবে, আর ভবিষ্যতে বলটা বুঝতে পেরে আবার আমার কাছে আসার চেষ্টা করো না। তাতে অন্তত আমি তোমাকে মেনে ফিরিয়ে নিতে পারবো না। মিশমি আবারও কিছু বলতে গেলে ঈশান তাচ্ছিল্য করে হাসল, আবার হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, আমি জানি তোমার আমাকে প্রয়োজন হবে না, কারণ তোমার কাছে আমার মতো হাজারজন আছে। কিন্তু আমার মতো সাধারণ সহজ সরল স্বাভাবিক হাজারজন থাকলেও আমি তো আর থাকবো না। যাই হোক, ভালো থাকবে। আমি আজকের পর থেকে আর তোমাকে সত্যি ডিস্টার্ব করবো না, তবে ভুলেও আবার ফিরে আসার চেষ্টা করো না, সেটা তোমার জন্য ভালো হবে না। তুমি চাইলেও আর আমি তোমাকে ফিরিয়ে নেব না। সেদিনের পর থেকে মাঝে কেটে গেল পুরো 6টা মাস। এই 6টা মাসে একই কলেজে পড়ার দরুন ঈশান দেখেছে মিশমির এখন মেলামেশাটা অবাধে হয়েছে, আর অন্য সব ফ্রেন্ডদের সাথে বেশ সহজ স্বাভাবিক। কিন্তু ঈশান কোনো খোঁজখবর রাখেনি, চোখের সামনে থেকেছে, তাই দুজনের দেখা হয়েছে, আর দুজন দুজনকে এড়িয়ে গেছে। কিন্তু ঈশান তারপর থেকে নিজেকে স্বাভাবিক করে নিয়েছে, ভেবেছে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হবে আর সে ওয়াইফ হবে। এইসব ভাবাটাই একটা বোকামি। তাছাড়া এমন একটা মেয়ে যে কিনা এখনই কথা শোনে না, তার সাথে বিয়ে হলে সে ঠিক কেমন কথা শুনবে সেটা খুব ভালোই জানা আছে ঈশানের। এমন কারোর সাথে সম্পর্কটা না রাখাই ভালো। যাক, সম্পর্কটা শেষ হয়, তাতে ওর কিছু যায় আসে না। প্রথম প্রথম ভেবেছিল যে কলেজে প্রায়ই দুজনের দেখা হয়, আর সেটা কাকতালীয় না। ঈশান ওর সামনে আসে, তারপরে দুজনের দেখা হয়। কিন্তু এখানে আসার পর দেখছে ছেলেটাকে, প্রথমে ওকে ফলো করতে দেখলে ভাবলো এখন ওর থেকে দূরে দূরেই থাকবে। ঈশান খুবই ব্যস্ত, সবার খাবার দাবারের বিষয়টা খেয়াল করলো। ঈশানের তখনকার কথাগুলো শুনে চলে যাওয়ার পর থেকে আর সেদিনের সেই বলার কথাগুলো ভাবার পর থেকে মিশমি কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না, কিছু করতেও পারছে না। মিশমির একটা বান্ধবী বিষয়টা নিয়ে জিজ্ঞেস করলে তখনও বলতে লাগলো, না কিছু না, আসলে এমনিতেই। তাছাড়া এখানে এসে কি নাচ গান করতে আরম্ভ করব? তোরা যেমন করে বলছিস তাতে মনে হচ্ছে যে এখানে আমাকে লাফালাফি করতে হবে। তা নয়, তবে তোকে দেখি আসার পর কেমন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে থাকলেও তারপর আশেপাশে কিছুক্ষণ ঘুরঘুর করার পরেই ফিরে আসতেই দেখলাম যে এরকম মুখটা কালো করে রেখেছিস। কি হয়েছে সত্যি করে বলতো? বললাম তো কিছু হয়নি, তুই খামোখা এইসব নিয়ে জোর জবরদস্তি করছিস। বিয়ে বাড়িতে এসেছি, একটু খেতে দিবি না? তুই আবার মাঝখানে এসব প্রশ্ন করছিস। ঠিক আছে, তাহলে খাওয়া শেষ হলে না হয় প্রশ্নের উত্তরটা দিস, এখন চুপচাপ খা। এর মাঝখানে মিশমির খাওয়া দাওয়া শেষ হতেই ওরা একটা জায়গায় এসে বসলো। অনেকক্ষণ যাবৎ হলো এসেছে, এরপরই হয়তো বিয়ের কাজ শুরু হবে, তাই স্টেজ থেকে একটু দূরে বসেছে। এর মাঝখানে বান্ধবী মিশমিকে বারবার বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতে লাগলে তখন মিশমি এক প্রকার রাগ নিয়েই বলতে লাগলো, আর বলিস না, আসলে যে মেয়ের সাথে ভাইয়ের বিয়ে, ওর ছোট ভাই হচ্ছে আমার পরিচিত। না মানে আসলে পরিচিত কেন বলছিস? আমি আসার পর থেকেই দেখলাম ছেলেটার সাথে তুই কথা বলছিলি কিছুক্ষণ আগে। তার মানে কি এটাই তোর সেই বয়ফ্রেন্ড? নীলা এসব কিছু জেনে যাবে সেটা মিশমি ভাবতেও পারিনি। কথাগুলো ভেবে মেয়েটা চুপচাপ করে থেকে তারপর মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তারপর নীলা বলতে লাগলো, আমি ঠিকই ধরেছিলাম, কলেজেও কয়েকবার তোদের মাঝে ঝামেলা হয়েছে, সেটা আমি খুব ভালো করে জানি। তবে কলেজে তেমন করে যাওয়া হয় না দেখে এসব বিষয় নিয়ে আমার ধারণা ছিল না। তবে তোর কথা শিওর হলাম। কিভাবে ব্রেকআপ হয়ে গেল রে? তোদের না সম্পর্কটা অনেক ভালো চলছিল, তাহলে ব্রেকআপ হলো কেন? ব্রেকআপের জন্য কেউ নিজের দোষটা খোঁজে না, জানিস তো, সব সময় অন্যের দোষটাই খোঁজে। এখানে আমি সম্পূর্ণ দোষটা তোকে দিব, কারণ তুই চাইলেই পারতি ব্রেকআপটা আটকে দিতে, ওর কথা শুনতে। ছেলেটা তোর কথা সব সময় শুনতো, তোর জন্য পাগল ছিল। কিন্তু মিশমি, কখনো ওর কথা শুনিসনি, নিজের মতো করে সবটা এড়িয়ে গেছিস। তারপর যখন ছেলেটার গায়ে হাত তুললো, সেদিনই ও রেগে ব্রেকআপ করে দেয়। ছেলেটা কেনই বা চাইবে ওর গার্লফ্রেন্ডকে অন্য পুরুষের সাথে সবসময় হাসাহাসি আর এলোমেলো ঘোরাফেরা করুক? ঈশান প্রথমে ছাড় দিয়েছিল, কিন্তু পরবর্তী ওর পক্ষে ছাড় দেওয়া সম্ভব ছিল না। তুই হলে কি করতি বল? তোর বয়ফ্রেন্ড যদি এরকম কিছু করতো
আমি নির্ঘাত যে তুই কখনো মানতে পারতি না, তাই এসব বিষয়ে আর আলোচনা করে লাভ নেই। এখন চুপচাপ থাক। মিশমি কিছুক্ষণ ধরে চুপ করে রইল। বারবার ভাবতে লাগলো, সত্যিই তো ব্রেকআপটা তো ওর জন্যই হলো। সেদিনও ঈশানকে আটকানোর চেষ্টা করলেই তো পারতো, ছেলেটাকে বোঝাতে পারতো। প্রতিবারের মতো ছেলেটা রাগ করলেও এবার আর বোঝায়নি। নিজেই বলেছিল যোগাযোগ বন্ধ করতে, নিজেই বলেছিল আর কখনো যেন যোগাযোগ না করে। এসবের পর ঈশান কী করতো? এসব বিষয় ভেবে মিশমির মনটা খারাপ হয়ে গেল। এর মাঝখানে সোনিয়া কোথা থেকে যেন একটা ছেলেকে দেখলো। ছেলেটাকে দেখার সাথে সাথে এবার ওর বান্ধবীদের উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, ওই ছেলেটাকে দেখতে কিন্তু হেব্বি কিউট আর হ্যান্ডসাম। আসার পর থেকে দেখছি কি কিউট, তাতে আমার যা ভালো লাগছে জানিস, ওকে খুব পছন্দ হয়েছে। বলছিলাম কি, ওর সাথে একটু কথা বলিয়ে দিবে আমাকে? আসতে না আসতেই তো শুরু হয়ে গেল যে কাউকে দেখলেই পছন্দ করতে হবে। কই, এতগুলো ছেলেকে পছন্দ করলাম। সেদিন একজনকে দেখেছিলাম আর তার আগে একজনকে। ওই ছেলেগুলো তো অন্য কারো বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এই ছেলেটাকে না হেব্বি কিউট লাগছে রে দেখতে। তুই যদি একটু হেল্প করিস তাহলে কথা দিচ্ছি, তুই যা খেতে চাস তাই খাওয়াবো। এখন একটু চল না দোস্ত। নীলা না দেখেই কথাগুলো বলেছিল, কিন্তু যখন ছেলেটার দিকে তাকালো তখন একদম আকাশ থেকে পড়ল। একদিকে মিশমি চুপচাপ বসে আছে, আর একদিকে নীলা কথা বলছে না দেখে সোনিয়া মিশমিকে বলতে লাগলো, দোস্ত, তুই আমাকে হেল্প কর না। ও তো কোনো কথাই শুনতে চাইছে না। সব হবে তোর, তোর তো এ বিষয়ে এক্সপিরিয়েন্স আছে। তুই কতজনের প্রেম ভালোবাসা করিয়ে দিলি, নিজেও জুনিয়র একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিলি। আমি বলি কি, আমার সাথে একটু কথা বলিয়ে দে না ছেলেটার। আমি কথা দিচ্ছি, তুই যা চাস সেটাই দেবো, প্লিজ দোস্ত। মিশমি বিরক্তি নিয়ে পেছন দিকে ফিরল। তারপর ছেলেটার দিকে তাকিয়েই ওর চোখগুলো বড় বড় হয়ে গেল। ছেলেটাকে দেখার সাথে সাথেই মিশমি বলে উঠল, একদমই না, ওই ছেলের সাথে তুই কখনো সম্পর্কে যাবে না। আর তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যাকে দেখলি তার সাথেই তোর সম্পর্কে জড়াতে হবে? একদম চুপচাপ থাক। কেন রে, ছেলেটা তো দেখতে তো সুন্দর। তাছাড়া ওর সাথে প্রেম করলে কি এমন সমস্যা? আমি কি তোদের বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি নাকি? আমার সমস্যা আছে, আমি বারণ করেছি। তুই প্রেম করবি না মানে করবি না, তোকে এত কথা বলতে হবে কেন? নীলা দেখ না, মিশমি কি সব কথা বলছে। আমি একটা ছেলেকে পছন্দ করলাম আর সেই ছেলেকে নাকি আমি প্রেম ভালোবাসার প্রস্তাব দিতে পারবো না, ওর সাথে নাকি সম্পর্ক জাগাতে পারবো না। এবার নীলা একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলতে লাগলো, কারণ ওটা আমাদের হবু দুলা ভাই। মামনি, তুমি যার কথা বলছো ওটা তোমার বান্ধবীর আগে থেকেই এক্স বয়ফ্রেন্ড হয়ে বসে আছে। ওই জন্যই আমি চুপ করেছিলাম, কিন্তু তুমি মানুষ আর পাওনি, ওর সাথেই শেষ পর্যন্ত প্রেমের সম্পর্কে জড়াতে চাইছো। তোমার পাগলামি দেখে যে কেউ নিজেই পাগল হয়ে যাবে। দেখো বান্ধবী, চুপ করে থাকো, আর এক বান্ধবী সম্পর্ক আর প্রেম ভালোবাসা নিয়ে টানাটানি করো না তো। তার মানে ওই ছেলেটা মিশমির বয়ফ্রেন্ড? মিশমির রাগী চোখে তাকালে নীলা মাথা নেড়ে উত্তর দিল। সাথে সাথে সোনিয়া আমতা আমতা করে বলতে লাগলো, সরি দোস্ত, আমি না বুঝতে পারিনি। আর বুঝতে পারলে কি এরকম করতাম বলো? আর সবচেয়ে বড় কথা কি বলতো, ছেলেটা যে তোর বয়ফ্রেন্ড সেটা আমি জানতামই না। যদি জানতাম তাহলে কখনো বলতামই না। আরে শুধু বয়ফ্রেন্ড নাকি, ওই পিচ্চিটা আমাদের দুলা ভাই, তাই না? আমাদের দুলা ভাইকে নিয়ে তুই টানাটানি করবি, এটা কি খুব ভালো দেখায় বল? কিসব দুলাভাই, কার দুলাভাই? কিসব বাচ্চা বাচ্চা কথা বলছিস? তোদের বলেছি না এসব বিষয় নিয়ে বেশি ফটার ফটার করবি না। তোরা না খুব বাজে, একজনকে বোঝাতে না বোঝাতে তোকে বোঝাতে হবে। তুই আসলেই ফালতু একটা মেয়ে, সবসময় খালি এসব নিয়ে থাকিস। হায় আল্লাহ, এখন তোর বিয়াই হচ্ছে, খামবাকা চুপচাপ থেকে লাভ কি? আর এক্স বয়ফ্রেন্ড কি হাজবেন্ড হতে পারে না? এক্স বয়ফ্রেন্ড সবচেয়ে ভালো হাজবেন্ড হয়, তুই সেটা জানিস না? আর না জানার চেষ্টা করেছিস। এখন যদি তাতেও তোর সমস্যা থাকে তাহলে বল, সোনিয়ার সাথে ওর সেটিংটা করিয়ে দিচ্ছি। আর তুই যদি বলিস তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে এই নিয়ে কোনো ঝামেলা হবে না। তোদের যা খুশি তাই কর, কিন্তু আমি এর মধ্যে নেই। তোদের তোদের ওকে নিয়ে যদি এতই পছন্দ হয় তাহলে বিয়ে করে ফেল। বচ্চাত মেয়ে কথা খায়, যাকে দেখবে তার সাথে ওর প্রেম করতে হবে। মিশমি রাগ করে সেখান থেকে উঠে যেতেই এবার নীলা আর সোনিয়া দুজনেই হাসতে লাগলো। সোনিয়া জানতো না এই ছেলেটাই মিশমির বয়ফ্রেন্ড, আর জানলে হয়তো কখনো সোনিয়া এসব বিষয় বলতো না। সন্ধ্যার মুখে ঈশানের আপুর আর মিশমির ভাইয়ার বিয়েটা বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। আর বিয়ে সম্পন্ন হতেই বরপক্ষ যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো।
ঈশানের বোনের সাথে ওর আব্বু আম্মু আর ঈশান কথা বলতে লাগলো। মিশমি খেয়াল করেছে দূর থেকে দাঁড়িয়ে ঈশান বোনকে ঠিক কতটুকু ভালোবাসে। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে একদম মন খারাপ করে রেখেছে, তার উপরে এখন চলে যাচ্ছে। তখন ছেলেটা আর কান্নাটা আটকে রাখতে পারছে না, কারণ প্রচণ্ড পরিমাণে নিশ্চুপ থেকেও চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। ছেলেটা যে এত কাঁদতে পারে মিশমিশ সেটা ধারণাতেও ছিল না। ঈশান অনেকক্ষণ বোনকে জড়িয়ে ধরে অনেক কথাই বোঝালো। শেষে যখন ওকে গাড়িতে উঠিয়ে দিল, ঈশান আর চোখে একবার তাকিয়ে থেকে দেখেছে মিশমি মেয়েটা বেশ অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু ঈশান এখান থেকে চলে এসেছিল, জানে না এই বোনকে ছাড়া সে কেমন করে থাকবে। বোনকে তো শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল, তারপর মাঝে কেটে গেছে একটা দিন। আর এই একদিনে ঈশান অনেক ভেবেছে যে ও বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। মিশমি ওর গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন হয়তো ওর গার্লফ্রেন্ড নেই। এইসব বিষয় নিয়ে যদি পরিবারের কিংবা ওর আপু জানতে পারে তাহলে অনেক খারাপ ভাববে। আপু মনে করবে ওদের দুজনের সম্পর্কটা কয়েকদিন আগেই বা দুজনের বিয়ে ঠিক হবার পরেই হয়েছে। আপু যে ওকে খুব বেশি ভালোবাসে, ঈশান কথাটা ভেবেই যেতে চাইছিল না, কিন্তু আপু বারবার করে কল করে জানিয়েছে ও যেন আপুর শ্বশুরবাড়িতে আসে, আর যদি না আসে তাহলে তাহলে ও বাসাতে আর যাবে না। এইসব কিছু শোনার পরে ঈশান কি করবে ভেবে পায়নি। তবে যে কজন বন্ধুকে পাঠাতে চাইছিল ওরা এসে সবটা জানার পর ঈশানকে জোর করে ধরে নিয়ে গেল। ঈশান বোনের শ্বশুরবাড়িতে যাবার পর তেমন করে বাসার ভেতরে ঢোকেনি। বাসার ভেতরে ঢুকলে হয়তো বারবার মিশমির সাথে দেখা হবে, আর ঈশান চায় না এইসব বিষয় নিয়ে কারোর সামনে জানাজানি হোক কিংবা কেউ জানার পর কথা উঠুক। বোনের শ্বশুরবাড়িতে এসে বোনের সাথে দেখা করলো, আর বোনটা ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ঈশান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছিল, একটু বাদে দুলাভাইকে সমেত তোকে নিয়ে বাসায় চলে যাব, আর তুই কান্না করছিস। আপু দেখ, এরকম কান্নাকাটি করলে কিন্তু আমাদের খারাপ লাগবে। আমি যে তোদের থেকে পর হয়ে গেলাম ভাই, এসব ভাবলেই যে আমার খুব বেশি কষ্ট হয়। আমি যে কি করে থাকবো তোদের ছাড়া জানি না। আমার না খুব কষ্ট হবে তোকে ছাড়া থাকতে ভাই। তোকে ছাড়া কখনো একটা দিন আমি থাকিনি। সেই ভাইটাকে, সেই আব্বু আম্মুকে ছেড়ে আমি কি করে থাকবো বল না। আর যদি তোর খুব বেশি সমস্যা হয় তাহলে দুলাভাইকে বল গিয়ে ঘর জামাই থাকতে, তাহলেই তো হয়। ঈশান কথাটা বলেই ফিক করে হাসলো। বোনটার সাথে সাথে ওর পেটে একটা গুঁতো মেরে বলতে লাগলো, তোর দুলাভাই এতটাও গরিব না যে তাকে গিয়ে একদম ঘর জামাই থাকতে হবে। আর তোর দুলাভাই এমন মানুষ না, বলেছে যখন আমার ইচ্ছে হয়, যখন তোদের কথা মনে পড়ে তখন নিয়ে যাবে, আর না হলে আর তোদের চলে আসতে বলেছে। আর কাজের জন্য ওনাকে তো সবসময় বাইরে বাইরে থাকতে হয়। বলেছে সকালবেলা না হলে আমাকে বাসায় রেখে আসবে, আবার আসার সময় নিয়ে আসবে। কপাল করে একটা জামাই পেয়েছিস আপু, কিন্তু তোর ননদ যে এত খারাপ সেটা আমি জানতাম না। এমন বাজে মহিলা আগে জানলে তোর বিয়েটা কখনোই এখানে দিতাম না। প্রথম কথাটা ঈশান বিড়বিড় করে বললেও শেষের কথাগুলো স্বাভাবিকভাবেই বললেও আপু বুঝতে পারল না। এর মাঝখানে বন্ধুরা এসে আপুর সাথে কথা বলতে লাগলো। মিশমি দূরে আছে আর ওদের কথা বলা দেখছে। এটা যদি ঈশানের আপুর শ্বশুরবাড়ি না হতো তাহলে এই মেয়েটাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়তো। এই মেয়েটা ওকে খুব জ্বালিয়েছে, বিশেষ করে মাঝখানে। আর কাল বিয়ের আগে বলেছে ঈশান নাকি ওকে ফলো করছে। এসব জানার পর মেজাজটা কার না খারাপ হয়। কথাগুলো ভেবে ঈশান মিশমির দিকে রাগি চোখে তাকিয়েছিল। তারপর খাওয়া দাওয়ার সময় হতেই ঈশান বোন আর দুলাভাইকে নিয়ে ওদেরই টেবিলে বসালো। সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলো আর সন্ধ্যার মধ্যে সবাই রওনাও হলো। কিন্তু একটা বিষয় ঈশানের ধারণাতে ছিল না, কারণ মিশমিকে যে আবারও আজকে ঈশানদের বাড়িতে পাঠাবে আর মেয়েটা ওখানে গিয়ে 3-4 দিন থাকবে সেটা ছেলেটা ভাবেনি। কিন্তু যখন গাড়িতে উঠলো তখন ঈশান অবাক হয়েছিল। মেয়েটা এসে ওর পাশেই বসেছে। এমন কিছু দেখেই ঈশান রাগি চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকলে মিশমি যখন ওর দিকে তাকালো, দেখলো ওর পাশে ঈশান, তখন নেমে যেতে যেতে বলতে লাগলো, ঠিক আছে, সমস্যা নেই, আপনি থাকুন, আমি নেমে যাচ্ছি, আমি অন্য কোনো গাড়িতে যাচ্ছি। আপনার যদি সমস্যা না হয় আমি আপনার বাসাতে গিয়ে কয়েকটা দিন থাকবো, যদি তাও হয় তাহলে আপনি বলে দিন। ঈশান বুঝতে পারছে মেয়েটা রাগ করেই ওর সাথে কথা বলছে, ওর কথার পিঠে। আর আপনি থেকে তুমি, আবার তুমি থেকে আপনি, এক এক সময় এক একভাবে সম্বোধন করছে। ঈশান মাথা নেড়ে উত্তর দিল। ওদের বাসায় আসতে ঘণ্টাখানেকের মতো সময় লেগে গেল। তবে রাস্তায় জ্যামের কারণে এরকম কিছুটা লেট হলো, না হলে এত সময় লাগার কথা না। দুলাভাইয়ের বাড়িটা শহরের যে সাইডে, ওই সাইডে জ্যামটা অনেক বেশি, তাই 15 মিনিটের রাস্তায় যেতে আধ ঘন্টার সময় লাগে।
বাসায় আসার পর সবাই গাড়ি থেকে নামলেও মিশমি নামলো না, যার জন্য ঈশানের বোন বলতে লাগলো, ভাইয়া দেখ তো আমার ননদ কোথায়, ওকে কোথাও দেখছি না। সবাইকে গাড়ি থেকে নামলো অথচ মেয়েটাকে দেখতে পাচ্ছি না। তুমি দেখো একটু ও কোথায়। শাশুড়িকে বলে তার মেয়েকে আনলাম, আর আনার পর যদি খোঁজখবর না রাখি তারপর দেখা যাবে ঝামেলা হবে। এখন দেখ তো কোথায় আছে। ঈশান মাথা নেড়ে উত্তর দিয়ে আপুর কথা মতো এগিয়ে গেল। তারপর ওরা যে গাড়িতে ছিল দেখলো সেখানেই আপুর ননদ অর্থাৎ মহিলা ঘুমিয়ে পড়েছে। ঈশান খানিকটা মেজাজ খারাপ নিয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। তারপর একটু ধাক্কা দিয়ে ডাকতে গেলে কাছে গেল। তখন মেয়েটা হুটহাট করেই যেটা করলো সেটার জন্য ঈশান মোটেই প্রস্তুত ছিল না। অন্য পাশ ফিরে শুলো। আপনারা কি ভেবেছেন জড়িয়ে ধরে কেস করবে? আরে ভাই না রে, এত ঝগড়ুটে একটা মেয়ে এত রোম্যান্টিক হতেই পারে না। ঈশান দুলাভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দুলাভাই, আপনার বোন ঘুমিয়ে পড়েছে, বারবার ডাকা সত্ত্বেও উঠছে না, আর মনে হয় না আজকে উঠবে। গাড়িতেই থাকুক, আপনারা না হয় চলে যান, যখন উঠবে আমি তখন নিয়ে বাসের ভিতরে ঢুকবো। সে কি কথা ভাই? আচ্ছা তুই এক কাজ কর, তুই ওকে একটু কোলে করে নিয়ে আয়, ওকে আমাদের একটা গেস্ট রুমে রেখে আয়, তাহলেই হবে। ঈশান মাথা নেড়ে আবারও উত্তর দিল। মেয়েটার সাথে করে ছোট্ট একটা ব্যাগ এনেছে, হয়তো প্রয়োজনীয় জিনিসপত্র। ঈশান মিশমিকে কোলে উঠিয়ে নিয়ে বাসার ভেতর ঢুকলো। আম্মু মেয়েটাকে কোলে নিতে দেখে অবাক চোখে তাকালে বোনটা এসে সব কিছু বলতে লাগলো। ঈশান সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠল, দ্বিতীয় তলায় ওর পাশের রুমটায় নিয়ে গেল। গেস্ট রুম না যদিও, তবে এই রুমটা ফাঁকাই থাকে। ঈশান ভেবেছে মেয়েটাকে একটু শিক্ষা দেবে। মিশমিকে রুমে এনে পা দিয়ে দরজাটা লাগিয়ে দিতেই দরজাটা লক হয়ে গেল। ঈশান এসে বেডের সামনে যখনই দাঁড়ালো মনে হতে লাগলো মেয়েটা এত সুন্দর করে ওর গলা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, কিন্তু জেগে থাকলে একটা বদমাইশের হাড্ডি। ঈশান শয়তানি একটা হাসি দিয়ে মেয়েটাকে কোল থেকে ধাম করে বেডে ফেলে দিল। সাথে সাথে ওর ঘুমটা ভেঙে গেল। কোমরে ব্যথা পেয়ে মেয়েটা সেখানেই হাত দিয়ে চিৎকার করে উঠল। ও মা গো, কোন হারামজাদারে আমাকে এমন করে ফেলে দিল? কথাটা বলেই এবার যাকে সামনে দেখলো তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশানকে দেখলো মিশমি, ছেলেটা দাঁত কেলিয়ে হাসছে। ও এখানে কি করছে? ছেলেটাকে কিছু বলবে তার আগে ঈশান বলতে লাগলো, কি মনে হয় তোমার আমি তোমাকে কোলে করে এখানে নিয়ে আসবো, আদর করে শুয়ে দিব, গালে চুমো দিব, ভালোবাসবো, তাই না? আমার এতটাও মাথা খারাপ হয়নি। আমাকে কোলে নিতে তোমাকে কে বলেছে? তোমাকে আমি বলেছিলাম নাকি যে আপু ভাইয়ের কেউ বলেছে নাকি? হ্যাঁ, নাক ডেকে ঘুমানো হচ্ছিল না, এখানে এসে নাটক করা হচ্ছে। তাহলে তো তার জন্য সাথে তোমার পাওয়াই ছিল, তোমার আরও শাস্তি পাওয়া উচিত। মা গো, আমার কমাটা একদম শেষ হয়ে গেল গো। ঈশান টেবিল হেসে দিয়ে সেখান থেকে চলে যেতেই দেখলো মিশমি বকাঝকা করতে লাগলো। ঈশান জানে মেয়েটার এখন ভাঙা রেডিও চালু হবে, আর একবার শুরু হলে বন্ধ হবে না। ঈশান দরজাটা মুখের উপর বন্ধ করে দিয়ে চলে গেল। রাতে খাওয়ার সময় ঈশান খেয়াল করলো মিশমি একদম ওর সামনে বসেছে। মেয়েটাকে চুপচাপ দেখেই ঈশানের মাথায় দুষ্টু বুদ্ধি কাজ করলো। ঈশান মিশমির পায়ের উপর পা দিয়ে স্লাইড করতে লাগলো। প্রথমবার দিতেই মেয়েটা চোখ বন্ধ করে ফেলল, যার জন্য ঈশান একটা দুষ্টু হাসি দিল। মিশমি কিছু বুঝতে পারল না। তার মাঝে আরও কয়েকবার পায়ের উপর স্লাইড করতে সাথে সাথে মিশমি এবার রাগী চোখে ঈশানের দিকে তাকালো, কারণ ততক্ষণে নিচে কি হচ্ছে আর পায়ের উপর কে সুড়সুড়ি দিচ্ছে সেটা ওর বোঝা হয়ে গেছে। মিশমি যতই ছেলেটাকে ইশারায় বারণ করছিল ঈশান তত বেশি দুষ্টুমি করছিল। শেষে কোনো রকমে খেয়ে দৌড়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় মিশমি। এই ছেলে যে ওকে জ্বালাবে সেটা মিশমি আসার পর থেকে ভালো করেই জানে। তবে ওদের যে এখন ব্রেকআপ হয়ে গেছে, এসব নিয়ে আর ঝামেলাটা না করাই ভালো। তাহলে ঈশান যে কেন এরকম করছে ও জানে না। তাহলে কি ঈশান ওকে এখনও ভালোবাসে? আর ঈশান তো আসলেই ওকে ভালোবাসতো। ওই ঘটনার পর থেকে মিশমি দেখেছে পুরো একটা মাস যাবৎ ঈশানের মন খারাপ ছিল। এই দিনগুলোতে ছেলেটা ভালোভাবে কলেজে আসেনি। আর তারপর যখন ঈশানের বন্ধুরা বলাবলি করতো যে ঈশান মন খারাপ করে থাকে, তখনই বিষয়টা বুঝে গেছিল মিশমি যে ঈশানের ব্রেকআপ হওয়াতে মন খারাপ। কিন্তু মিশমির এতে খুব বেশি যায় আসেনি। পরদিন সকালে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। পাশের ব্যালকনিটা ঈশানের। ঈশানকে দেখলো ও একটা খাঁচার মধ্যে পাখিকে খাওয়াচ্ছে। এমন কিছু দেখে মিশমি ওই দিকেই তাকিয়ে রইল। ঈশান আর চোখে একবার ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, খাঁচার পাখিকে খাঁচাতেই রাখতে হয়, বেশি স্বাধীনতা দিলে সে স্বাধীনতার হস্তক্ষেপ করে। তোকেও আমি সেই তেমন করে আটকে রাখবো,
তোকে বাইরে কোথাও স্বাধীনতা দিতে গেলে তুই আমাকে ভুলে যাবে। কথাগুলো যে মিশমির জন্য ছিল মেয়েটা খুব ভালো করেই বুঝতে পারলো। তারপরও বিরক্তি লাগলো না। সকালে সবাই ব্রেকফাস্ট করে নিল। তারপর খাওয়া দাওয়া করে আপু আর দুলাভাইকে নিয়ে ঈশান একটু হাঁটতে বেরোলো। বাসার পাশে একটা লেকের ধার আছে, যেখানে বেশ নির্জন জায়গা। সেখানটাতে অনেক সুন্দর পরিবেশ। সকাল বিকাল আর দুপুর সেখানে অনেকের লোক সমাগম হয়। তবে দেখার মতো বেশি কিছু না থাকলেও নিরিবিলি জায়গাটা সবসময় বাতাস থাকে, তাই এই দিকটায় নিয়ে আসলো। সবাই বসে কথা বলছিল আর ঈশান বারবার আর চোখে খেয়াল করছিল এই সাত সকালে মিশমি শাড়ি পরেছে। শাড়িতে দেখতে অসম্ভব রকমের মিষ্টি লাগছে মেয়েটাকে। ঈশান বারবার চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও মেয়েটা খেয়াল করছে ঈশান ওর দিকে তাকিয়ে আছে আর নিজে থেকেই চোখ ফিরিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করছে। ছেলেটাকে এমন ড্যাব ড্যাব করে তাকাতে দেখে কেন জানি লজ্জা লাগলো, তবে বিরক্ত হলো না আজকে। ঈশান এমন করে কতক্ষণ তাকিয়েছিল জানে না, তবে বাসায় যাওয়ার সময় ওর হুঁশ ফিরল। আরও 4-5টা দিন মিশমি ঈশানদের বাসায় থেকে ওর সাথে বেশ ঝামেলা আর ঝগড়া করেছে, যার জন্য ঈশান ওকে বেশ রাগিয়ে দিয়েছে, নানাভাবে ঝগড়া করেছে। মিশমির কেন জানি মনে হচ্ছে এই ঝগড়াটা খুব বেশি মিস করবে এরপর থেকে। বাসায় যাওয়ার সময় মিশমির বারবার মনে হয়েছিল যে সেদিন ছেলেটার সাথে ব্রেকআপ করা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ তারপর থেকে কোনো ছেলেকে এমন পায়নি যে ওর এত ক্লোজ হয়েছে আর ওর এত কথা শুনেছে। তবে ঈশান কি ঠিক ছিল? মিশমির ফ্রেন্ডদের মধ্যে কয়েকজন ওকে প্রপোজ করেছে ওর ব্রেকআপটা হওয়ার পরপরই। মিশমি তাতে বিরক্ত ছিল। ঈশানের কথাটা তখন মনে হয়েছিল, তবে ইগো আর জেদ ধরে রেখেছে, তাই ছেলেটার সাথে ইগো আর জেদ ধরে রেখে ছেলেটার কথাটা কখনো রাখতে পারেনি আর ফিরে আসার চেষ্টাও করেনি। মিশমি অনেক রাগী, সেজন্যই এরকম কিছু করেছে। সারা রাস্তা ভাবতে ভাবতে আসলো। ভাইয়া আর ড্রাইভার সামনে বসেছিল, ভাবি আর মিশমি পেছনে বসেছে। ভাবি ওকে এমন করে ভাবতে দেখে বলতে লাগলো, কী গো ননদিনী, দেখে মনে হচ্ছে খুব বেশি ভাবনায় বিভোর আছো, আঘাত নিঘাত প্রেমে পড়েছ। কয়েকদিন যাবৎ দেখলাম আমার ভাইয়ের সাথে বেশ ভালোই মেলামেশা হলো। সত্যি করে বলো তো, আমার ভাই আবার কোনো জাদু টাদু করলো নাকি তোমাকে, আর তুমি তার প্রেমে পড়ে নাকি? তাহলে আমার ভাইয়েরও বিয়েটা হয়েই যায়। ভাইয়া একবার লুকিং গ্লাসে পেছনের দিকে দেখতেই মিশমি প্রথমে লজ্জা পেলেও পরবর্তীতে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো, কি যে বলো না ভাবি, এরকম করে কখনো হয় নাকি? যেখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেখানে কিনা আরেকটা সম্পর্ক হবে কি করে? এসব তুমি কি করে বলতে পারছো? আর তোমার ভাইয়া একটু মিশুক স্বভাবের, আশপাশটা ঘুরে দেখালো। তার উপরে তোমরা আমাদের আত্মীয় মেহমান, এখন আমার সাথে কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কি আছে ভাবি? ভয় পেয়ে না, তোমার ভাইয়া কিছু বলবে না। আমি মজা করেছি, তুমি না বুঝতে পারলেও সে বুঝতে পেরেছে। মাঝখানে কেটে গেছে একটা মাস। এই একটা মাসে ঈশানকে কয়েকবার ওর বোনের বাড়িতে ডাকা হলে ঈশান গিয়েছে। বারবার আর চোখে তাকিয়ে থেকে মিশমিকে দেখেছে। এই বিষয়টা শেষ কয়েকবার আপু বেশ ভালোভাবে খেয়াল করলো, তবে ভাইকে কিছু বলতে পারেনি। তারপর মাঝে কেটে গেছে আরও 5টা মাস। এই 5 মাসে ঈশানের সাথে না সুইটির দেখা হয়েছে, আর ন ওর সেই এক্স গার্লফ্রেন্ড, ওর আপুর ননদ, সেই বজ্জাত মহিলার দেখা হয়েছে। আর হবেই বা কী করে? ঈশান যে আর ওদের বাসায় আসেইনি, আসবেই বা কী করে? এখান থেকে দেশের বাইরে চলে গিয়েছিল। দেশের ব্যবসাটাই আব্বু একা সামলাতে পারে না, আর বাইরেরটা সামলাবে কী করে? তার উপর আবার ওখানে বেশ ঝামেলা হয়েছিল বলেই আব্বু ওকে পাঠালো। ঈশানকে ভেবেছে এই পরবর্তীতে যে ওর সিরিয়াল আজ বাদে কাল যে বিয়ে করে নিতেই হবে। আব্বু আম্মু যাকে বলবে তাকে বিয়ে করে নেবে, কিন্তু এই 6টা মাসের মনকে যেন বোঝাতেই পারছে না। সব সময় কাজের মধ্যে ডুবে থেকেছে, কিন্তু দিন শেষে কেন জানি বারবার মিশমির কথাটাই মনে হয়েছে। ঈশানে মনে হয় এখনও চাইলে মেয়েটা সব কিছু ঠিক করে নিতে পারে, কিন্তু দুপরিবার কি এসব বিষয় মানবে? এইসব নিয়েই আবার মাঝে মধ্যে ভয় লাগে। ঈশানের যে দ্বিতীয়বার করে মেয়েটার প্রতি মায়া জড়িয়ে গেছে, মেয়েটার সাথে দুষ্টুমি খুনসুটি আর ঝামেলা করতে করতে কখন যে আবার ওর প্রতি দুর্বল হয়ে গেছে জানে না। ঈশান বাইরে থাকলেও এর মাঝখানে মিশমির সম্পর্কে খোঁজ খবর নিয়েছে। এখন আর মেয়েটা আগের মতো ছেলেদের সাথে মেলামেশা করে না, কোনো ছেলের সাথে সম্পর্কেও নেই। এসবও ঈশান জানার চেষ্টা করলে জানতে পারত। ব্রেকআপের পর আর কোনো ছেলের সাথে ওর সম্পর্ক নেই, আর যতগুলো ছেলেকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সবগুলোকে রিজেক্ট করে দিয়েছে। 5 মাস পর যখন ঈশান বাসায় আসলো, এতদিন পর বাসায় আসতেই আম্মু ছেলেকে জড়িয়ে ধরে রেখেছিল। ঈশানও আম্মুর কোলের মধ্যে মাথা রেখেছিল। তারপর যখন বোনকে ফোন করে জানালো দেশে এসেছে, তখন বোন খুশিতে কান্না করে বারবার করে বলেছিল, ভাই
এবার তোকে আমার বাসায় আসতেই হবে। কতদিন হলো তুই আসিস না। তুই যদি না আসিস তাহলে কিন্তু আমি কিচ্ছু খাবো না। তুই আজ বিকেলেই আমার বাসায় আসবি, রাতটা থেকে তারপর যেখানে খুশি যাবি। আমি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। কতদিন হলো আমার সোনা ভাইটাকে আমি নিজ হাতে খাইয়ে দেই না। তুই আসবি না ভাই? আমি আসবো আপু, কিন্তু আজকের দিনটা আমাকে রেস্ট নিতে দাও। আমি কাল সকালবেলা চলে আসবো, কথা দিচ্ছি। আপু আর তেমন কিছু বলল না। এত দূর থেকে জার্নি করে এসেছে, সেজন্যই হয়তো আর কিছু বলেনি। ঈশান সেদিন বন্ধুদের সাথে বিকেলে গিয়ে একটু আড্ডা দিল। স্কুল লাইফের ফ্রেন্ডদের মধ্যে অনেকেই বিয়ে করে নিয়েছে আর সংসারী হয়ে গেছে, আবার কয়েকজন বাকি আছে, তবে অধিকাংশই বিয়ে হয়ে গেছে। আর শেষ যে বন্ধুটার বিয়ে হলো, ঈশান ছেলেটাকে ওদের অফিসে চাকরি পাইয়ে দিয়েছিল। শেষে ওর কাঁধের উপর হাত রেখে বলেছিল, আমি তোকে হেল্প করলাম সেটা আমি বলতে চাইছি না, তবে আমি তোকে একটা জব এই জন্যই দিলাম তুই যেন তোর আব্বু আম্মুর খেয়াল রাখতে পারিস। আমার বিশ্বাস আছে তুই আমার বিশ্বাস নষ্ট করবি না। তুই এখন থেকে সব দেখে রাখবে, কোথায় কে কী করে না করে। অন্তত আমার বন্ধু হিসাবে আমাকে কোনোভাবে বিপাকে ফেলবি না। আর যার জন্য আমার মনে হয় যে তোর সাথে বন্ধুত্ব করাটা আমার জন্য খারাপ ছিল। ছেলেটা সেদিন ঈশানকে জড়িয়ে ধরে কেঁদেছিল, কারণ ওর চাকরিটা খুব বেশি দরকার ছিল। গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছিল, সেজন্য ঈশান সব দিকটা বিবেচনা করেই ওকে চাকরিটা পাইয়ে দিয়েছিল। আর ঈশান যখন দেখে প্রেম ভালোবাসার মানুষগুলো দূরে সরে যাচ্ছে, তখন হেল্প করার চেষ্টা করে। তাই বন্ধুকে হেল্প করেছিল। পরদিন সকালে বাইকটা নিয়ে আপুর বাসায় চলে আসে। তারপর এসে কলিং বেল দিতেই আপু দরজা খুলে দেয়, কারণ মনের একটা টান থাকে না, রক্তের সম্পর্ক যে। বিয়ে দিলে বোন পর হয়ে গেলেও রক্তের সম্পর্কে যে টান সেটা তো আগাগোড়া থাকেই। তাই বোন বুঝতে পেরে এসে দরজা খুলে দিল। তারপর ভাইকে দেখেই জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। যে ভাইকে ছাড়া একটা দিন থাকেনি, আর সেই ভাইকে রেখে পুরো 5টা মাস থেকেছে। আর ভাইটাও পুরো 5টা মাসে ওর থেকে দূরে সরেছিল। হয়তো ভিডিও কলে কিংবা কথা শুনেছে, কিন্তু তাতে কি আর তাকে সামনে থেকে দেখা আর ভিডিও কলে দেখার কি একই রকম অনুভূতি হলো? আগে ঈশান যেদিন রাগ করতো, আপু রাগ করে খাবার খেত না যতক্ষণ না ওকে খাওয়াতে পারত। ঈশান আপুর মাথায় একটা হাত রাখলো, অন্য হাতে ব্যাগ ভর্তি ফলমূল আর এত সব শপিং করে এনেছে, যার জন্য ঈশান কোনো রকমে আপুকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, এখন এগুলো ধর, আমার হাত লেগে এসেছে আপু। ভাইয়ের কথাতে বোন সবগুলো ব্যাগ ওর হাত থেকে নিয়ে তারপর ডাইনিংয়ের দিকে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুই আসবি। তুই আমার কথা ফেলতে পারিস না। আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসিস, আমি খুব ভালো করেই জানি ভাই। ঈশান মুচকি হাসলো। তারপর এসে ডাইনিংয়ে বসলো। তখন বোনটা আবারও বলতে লাগলো, তুই একটু বস ভাই, আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করছি। এখন কিছু খাবো না আপু, আমি একটু ফ্রেশ হব, রেস্ট নিব। জানিসই তো কাল কত দূর থেকে জার্নি করে আসলাম, আবার এই রোদের মধ্যে এসে 1 ঘন্টা সময় নিয়ে আসতে হয়েছে। আর এত এত জ্যাম, যার জন্য ভালো লাগছে না কিছুই। বোনটা ভাইয়ের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে আসলো। ঈশান তাতেই খেয়াল করলো সিঁড়ির অন্য পাশে আপুর ননদ, অর্থাৎ সেই বজ্জাত মহিলা দাঁড়িয়ে আছে। ঈশান একবার আর চোখে তাকিয়ে থেকে তারপর চোখ জোড়া ফিরিয়ে নিল। ঈশানকে দেখতে হেব্বি কিউট লাগছে আজকে। আগাগোড়াই দেখতে সুন্দর, তার উপরে এত হ্যান্ডসাম, যার জন্য মিশমি ওর প্রেমে পড়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর চিন্তা ভাবনা আর আচার ব্যবহার সবার থেকে ভালো। মনের দিক থেকে ছেলেটা একজন হেল্পফুল মানুষ। মানুষকে বিপদে দেখলে কখনো চুপ করে থাকতে পারে না। আজকেও ঠিক সেটাই মনে হচ্ছে, যেটা কয়েকদিন আগে মনে হয়েছিল। কেন যে ছেলেটার সাথে ব্রেকআপ করেছে ও নিজেও জানে না, কিন্তু এখন আফসোস হচ্ছে। ঈশান রুমে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিতে লাগলো। একটু বাদে আপু নাস্তা এনে ওকে নিজের হাতে খাওয়ালো। তারপর চলে যেতেই দেখলো মিশমি ও রুমের আশেপাশে ঘুরঘুর করছে। ঈশান তখন হঠাৎই মেয়েটার হাত ধরে টেনে রুমের ভেতর নিয়ে যায়। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে কোমরের সাইডে এক হাত রেখে আরেক হাত কাঁধের উপর দিয়ে হাত রেখে দেওয়ালে আটকে ধরে মেয়েটাকে। চোখ বড় বড় করে ওর দিকে তাকাতে তখন ঈশান বলতে লাগলো, কি সমস্যা তোমার? এরকম ঘুরঘুর করছো কেন রুমের আশেপাশে? এখনও ভালোবাসো আমাকে? আবার ফিরে পেতে চাও সেটা বললেই হয়। দেখো আমি এখন কিছু করতে পারবো না, তুমি আব্বু আম্মুকে রাজি করাবে, তারপর না হয়। মেয়েটা ঈশানকে ধাক্কা মেরে সেখান থেকে দৌড়ে লজ্জা পেয়ে চলে গেল। ঈশান বুঝতে পারল যে মিশমিও চায় এখন ওদের সম্পর্কটা ঠিক হোক। অন্যদিকে এই বিষয়টা যে আপু দেখে ফেলবে ঈশান ভাবতে পারেনি। আপুর ধারণা আর চিন্তা ভাবনা যে আগে থাকতেই ছিল সেটা ঈশান বুঝতে পারেনি। দুপুরে খাওয়া দাওয়া করলো ঈশান, কিন্তু দুলাভাই এখনও বাসাতে আসেনি। দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেটা রুমে এসে ফোন চালাচ্ছিল।
এর মাঝখানে আপু আসলো। তারপর ভাইয়ের পাশে বসতেই ছেলেটা এসে বোনের কোলের মধ্যে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে রাখলো। আপুর ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আমি বাসা থেকে চলে এসেছি 6 মাস হয় ভাই। এখন অন্তত আম্মুর কথা নিজের দিকটা ভেবে হলেও একটা বিয়ে করে নে। আম্মু তুই যাওয়ার পর থেকে কত করে বলছে যেন তুই একটা বিয়ে করিস। আর তোকে যেন আমি একটু বোঝাই, তুই নাকি আম্মুর কোনো কথাই শুনিস না। তুই নাকি আমার কথা শুনিস, তাই বলছি কি ভাই, তুই এবার বিয়েটা করে নে। তাহলে দেখবি আম্মুও খুশি হবে। আর তাছাড়া কতদিনই বা একা থাকবি? বয়স তো হচ্ছে, এমন না যে বয়স হচ্ছে না। আমিও ভেবেছি বিয়েটা করে নেব, কিন্তু কি করে বলবো আর কিভাবে এসব বিষয় নিয়ে যে তোমাদের সাথে আলোচনা করব সেটাই বুঝতে পারছিলাম না। আমি জানি ছেলেরা বিয়ের কথা বলতে লজ্জা পায়, অন্য কিছুতে লজ্জা না পেলেও নিজের বিয়ের কথা বলতে লজ্জা পায়। আর ভাবতে হবে না ভাই, আমি আমার শ্বশুরকে আর তোর দুলাভাইকে বলবো মেয়ে দেখার জন্য। অনেক সুন্দরী মেয়ে দেখবে তোর জন্য, অনেক ভালো থাকবি তুই। খুব বেশি সুন্দরী হলে কি সে মানুষকে ভালো রাখতে পারে আপু? তার সাথে মানুষ ভালো থাকতে পারে এটা তো আমি জানতাম না। তাহলে দুলাভাইকে তোমার পাশে থেকে আরও সুন্দরী মেয়ের সাথে বিয়ে করানো উচিত ছিল আপু। বোনটা ঈশানের গালে আলতো করে আঘাত করে দিয়ে বেশ খানিকটা রাগী কণ্ঠে আর মুচকি হেসেই বলতে লাগলো, ফাজিল ছেলে একটা, দুলাভাইকে আবার বিয়ে করানোর চিন্তা, তাই না? এখন চুপচাপ আমার কথা শোন। আমি বলছি আমি আব্বু আম্মুকে বলে মেয়ে দেখতে, নাকি তোর কোনো পছন্দ আছে? তোমার সাথে যে কথাটা কি করে বলবো আমি সেটা বুঝতে পারছি না আপু। আমার যে কথাটা বলা ঠিক হবে কি না সেটাও জানি না। সবচেয়ে বড় বিষয়, সেসব বিষয়ে চেপে রাখাটাও খুব ভালো হবে না। তাই ভাবছি তোমাকে বলেই দেই। কী করে বলবো, কিভাবে বলবো সেটা নিয়ে অনেক চিন্তায় আছে। আমি জানি তুই কি বলতে চাইছিস। দেখ ভাই, তুই ভালো করে জানিস এই বাড়িতে আমি ওদের ছেলের বউ হয়ে এসেছি। এই বাড়ির একটা মেয়ে তোর বাসায় যাবে আর তোর সাথে বিয়ে করবে, এসব বিষয়ে দুই পরিবার কখনোই মানতে চাইবে না। ঈশান আপুর কথাতে উঠে বসলো, কারণ ঈশান বুঝতে পারলো আপু সবটা জেনে গেছে। কিন্তু ওদের যে সম্পর্ক ছিল, তাহলে মেয়েটা কি আপুকে বলে দিল? বিষয়টা নিয়ে ঈশানের বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, আপু তুই জানিস কি না আমি জানি না, তবে তোর ননদের সাথে আমার সম্পর্ক ছিল 1 বছরের। তারপর ওর কারণেই ব্রেকআপ হয়েছে। কিন্তু দেখা হওয়ার পর থেকে আমি দ্বিতীয়বার ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি জানি না ও কী ভাবছে আমাকে নিয়ে, আর ও এসব বিষয় নিয়ে কখনো ভেবেছে কি না। তবে আমি চাই যাকে ভালোবেসেছিলাম তাকেই বিয়ে করে নিতে। তুই যদি একটু ভেবে দেখতি আপু, আমি জানি তুই দুলাভাইকে রাজি করাতে পারবি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্য কাউকে যেখানে চিনি না জানি না তাকে বিয়ে করে নেব, আর তাকে বিয়ে করে নিয়ে ভালো থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। তাই বলছিলাম আপু, তুই যদি একটু কথা বলে দেখতি দুলাভাইয়ের সাথে। অনেক আগেই আমি এসব বিষয়ে খেয়াল করেছি ভাই, কিন্তু তোকে বলার সময় সুযোগ হয়নি। আজকে যখন দেখলাম তখন আমি শিওর ছিলাম যে তোদের মাঝে কিছু একটা চলছে। আমি রিকোয়েস্ট করছি ভাই, তুই এসব কিছু নিয়ে আর ভাবিস না। যেটা ছিল সেটা চলে গেছে। আর মিশমি খুব রাগী মেয়ে, ও যে এখন তোকে দেখে হাসছে, তোর সাথে ঝামেলা করছে, কিন্তু বিয়ের কথাটা উঠে উঠে যদি বারণ করে দেয় তাহলে খুব বেশি লজ্জা লাগবে আমার, আর পুরো পরিবারের মাথাটা হেট হয়ে যাবে। তুই দয়া করে এসব কথা বলিস না। আমি জানি তুই চাস না যে আমার সংসারে অশান্তি হোক। তোর দুলাভাই এসব জানতে পারে, যদি রাগ করে থাকে আর যদি সিন ক্রিয়েট করে বসে, তাহলে আমি কি করব বল? তোকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ভাই। আমি জানি তুই কোনোভাবেই চাইবি না আপুর সংসারটা ভেঙে যাক। আমি শুধু আমার কথা ভাবছি না, দুই পরিবারের চিন্তা ভাবনাও করছি। এখন সব ঠিকঠাক থাকলেও যখন বিয়ের কথা উঠবে, সব জানাজানি হবে, তখন দেখবি আর কোনো কিছুই ঠিক থাকবে না। খামোখা দুই পরিবারের সম্পর্কটা অন্তত নষ্ট করিস না ভাই। ঈশান একটু তাফসিল করে হাসলো। বোনের মুখের পাশে হাত রেখে কপালে চুমু খেলো। চোখে পানি টলমল করছে ছেলেটার। তারপরও মুখে হাসি রেখেই বলতে লাগলো, আপু তুমিও না কী সব চিন্তা ভাবনা করো। আমি তো জাস্ট বলে দেখলাম। আমি জানি এগুলো সম্ভব না। তাছাড়া মিসমির প্রতি আমি দুর্বল থাকি আর না থাকি, ওকেই বিয়ে করতে হবে তার কোনো মানে আছে নাকি? বিয়ের আগে যে মেয়ে আমার কথা মানতেই পারেনি, বিয়ের পর সে মেয়ে আমার বাসায় গিয়ে আমার কথা শুনবে কি করে? আর আমার পরিবারের সাথে মানিয়ে নেবে তার কি গ্যারান্টি আছে? আমি এসব নিয়ে আর কোনো কথা বলবো না। আর হ্যাঁ, তোমার হাজব্যান্ড শ্বশুরকে বলো যেন আমার জন্য মেয়ে দেখে। খুব শীঘ্রই ভালো একটা মেয়ে দেখতে বলো। আব্বু যেহেতু বিজনেসের কাজে জড়িয়েছে আমাকে, তাই বেশি দিন হয়তো দেরি করাবে না। খুব শীঘ্রই আমার বিয়ের কথা বলবে, সেটা আমি খুব ভালো করে জানি। আম্মু তোমাকে ফোন করে আফসোস করে সেটাও আমার খুব ভালো করে জানা আছে।
তুমি এক কাজ করো, তুমি মেয়ে দেখতে আরম্ভ করো দুলাভাইকে নিয়ে। তোমাদের পছন্দেই আমি বিয়ে করে নেব আপু। তবে হ্যাঁ, তোমার ভাবি কিন্তু সুন্দর হতে হবে আপু। যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমি বিয়ে করছি না। সুইটি ভাইয়ের কপালে চুমু খেলো, তারপর এক হাতে জড়িয়ে ধরে রেখে বলতে লাগলো, সোনা ভাই আমার কথাটা যেমন সোনা ভাই, তেমন একটা মিষ্টি বউ আনবো তার জন্য, যে তোকে সবসময় ভালোবেসে আগলে রাখবে, দেখিস। সেটাই, একটা বউয়ের অভাব খুব ফিল করি আপু। জানিস, একটা বউ থাকলে কত সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিত, অফিসে যাওয়ার জন্য তৈরি করে দিত, বাসা থেকে বেরোনোর সময় বলতো সাবধানে আসবেন সাবধানে যাবেন। তোরা কত আনন্দে আছিস, আর আমি দেখ অনাহারে আছি। একটা ভিটামিন বউয়ের অভাবে খুব ভুগছি রে আপু। ঈশান আপুকে মুহূর্তের মধ্যে হাসিয়ে ফেলল। অন্যদিকে দরজার বাইরে থেকে দাঁড়িয়ে মিশমি ওদের সব কথাই শুনল। সবটা শোনার পর বুঝতে পারল যে ঈশান আবার ওকে আগের মতোই ভালোবাসে, কিন্তু এখন আর সেটা সম্ভব না। মিশমি চুপচাপ রুমে চলে আসে। সেদিন রাতেই আপু দুলাভাইয়ের সাথে কথা বলল ঈশানের বিয়ের বিষয় নিয়ে, আর মেয়ে দেখতে বলে গেল নিজেও। দুলাভাইও তার বাবাকে বলল যেন তার বন্ধুদের কারোর বিবাহযোগ্য মেয়েটে থাকলে খোঁজখবর নিতে। পরদিন দুপুরের দিকে বোনের সাথে কথা বলে বোন জামাইকে বাসায় আসতে বলে চলে আসলো। ঈশান বাসায় এসে কয়েকটা দিন রেস্ট নিয়েছে। তার মাসখানেক পরে হঠাৎ একদিন জানতে পারল দুলাভাই একটা ভালো মেয়ে পেয়েছে। আপু বাসাতে গিয়ে কথা বলতে বলল। আব্বুও মেয়ের জামাইয়ের সাথেই কথা বলছে, আর মিশমিও ঈশানকে সারা বাড়িতে খুঁজেছে, কিন্তু ঈশানকে পায়নি। ঈশান হয়তো আর আসেনি, আর হয়তো আসবেও না, কারণ ওর অন্য কোথাও বিয়ের কথা চলছে। ছেলেটার অন্য কোথাও বিয়ে হচ্ছে, সেটা ভেবেই বুকের ভেতর কেমন যেন তোলপাড় চলছিল। তাহলে কি ঈশান ঠিক ওকে যতটুকু ভালোবাসে, মিশমিও ঠিক ঈশানকে ততটুকুই ভালোবাসে? কথাগুলো ভেবে বুকের ভেতর একটা হাহাকার আর কষ্টের ঝড় বয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরের ঘটনা। সেদিন ঈশানের বাসা থেকে আর ওর আপু, দুলাভাই আর তার বাবা সবাই মিলে মেয়ে দেখতে গিয়েছিল। মেয়ে সবার পছন্দ হয়েছে। ঈশান বাসায় এসে জানাবে বলে, খোঁজ খবর নিবে বলে আপুকে দিয়ে বলিয়েছে। বাসায় এসে অনেক দিন যাবৎ খোঁজখবর নিয়ে জানতে পারে মেয়েটা ভালো, আর খোঁজখবর নেওয়া পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। মেয়েটা বেশ ভালো দেখতে শুনতে, শান্ত, সহজ, স্বাভাবিক। ঈশান ভাবলো যে আর কয়েকটা মেয়ে দেখবে কিনা, কিন্তু আব্বু তখন বলেছিল, আরও মেয়ে দেখবে ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকে তোমার আম্মুর আর আমারও তোমার বউ হিসেবে পছন্দ হয়েছে। তাছাড়া এর থেকে আর ভালো যাকে খুঁজবে তাকে পেলেও হয়তো তার সব কিছু ঠিকঠাক পাবে না। এর থেকে সুন্দর হবে, তার থেকে সুন্দর আর একজন হবে, এরকম করতেই থাকবে। শেষে মনে হবে কোনটাকে রেখে কোনটাকে বিয়ে করা যায়, এইসব নিয়ে কনফিউজড থাকবে। এখন হাতে অনেক কাজ, বিয়ের জন্য তোর জোর করতে হবে। আর বিয়ের কথাটা যদি পাকাপাকি হয় তাহলে মনে হয় না মেয়ের বাবা এত সহজে স্বাভাবিকভাবে বিয়ে দিবেন মেয়ের, আর খুব ধুমধাম করে বিয়েটা দিবে, সেটা আমি খুব ভালো করেই জানি। আর হ্যাঁ, মেয়ের বিয়েতে এত খরচ করেছিস, ছেলের বিয়েতে সামান্য খরচ না করলে কেমন দেখায়? সেই জন্যই বলছিলাম কি যে তুমি একটু ভেবে দেখো, আর যদি মেয়ে দেখার হয় তুমি গিয়ে দেখে আসো। এরপর আমার হাতে তেমন সময় নেই, যদি আবার তোমার বিয়ের কথাটা ঠিকঠাক হয় তাহলে আরও ব্যবস্থা বেড়ে যাবে। ঈশান আরও একটা দিন সময় নিয়ে ভাবলো, তারপর ওই মেয়ের বাসায় হ্যাঁ বলে দিতে বলল। মেয়ের বাসা থেকেও অনেক খুশি হলো। তার এক সপ্তাহ বাদে ওর বিয়েটাও ঠিক হয়। ঈশান সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করছে, স্মৃতিগুলো আগলে রেখে শুধু কষ্টটাই পাবে। কথাগুলো ভেবেই নিজেকে স্বাভাবিক করে নিয়ে কাজে কর্মে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। ওর বন্ধুদেরকে 7টা দিন আগে থেকেই কাজকর্মে লাগিয়ে দিয়েছে। বোনটাও পুরো 7 দিন আগেই বাসায় চলে এসেছে। ঈশান খেয়াল করে দেখেছে মিশমিও আসেনি। দুলাভাই একদিন সন্ধ্যায় আসে, আবার কখনো দুপুরে আসে। বিয়ের ঠিক আগের দিন মিশমিকে ঈশানদের বাড়িতে নিয়ে আসা হলো। আপু বাসায় গিয়েছিল, তারপরে ননদকে নিয়ে এসেছে। এসব বিষয়ে আর কোনো কথা ওঠেনি, বেশ ভালোভাবেই চলছিল সব কিছু। পরদিন যথারীতি সব ঠিকঠাক করে নিয়ে বেরোতে গিয়ে দুপুর হয়ে গেল। দুপুরের পর বেরিয়ে সবাই মিলে মেয়ের বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। ঘণ্টাখানিকের পথ। শহর থেকে একটু বাইরে মেয়ের বাসা, তবে বেশ ভালো আর সম্ভ্রান্ত পরিবার। সবাই বেশ এক নামে চেনে মেয়ের বাবাকে, তাই ঈশানও রাজি হয়ে গেছিল বিয়েটা করে নিতে। আর এই এক সপ্তাহে মেয়েটার সাথে কয়েকবার একটু একটু করে কথা হয়েছে ঈশানের, তবে মেয়েটা লজ্জা পায়, তাই তেমন করে কথা বলতে পারে না। ঈশান কয়েকবার দেখা করার কথা বললে মেয়েটা দেখা করেনি। এর মাঝখানে ঈশানের বারবার মনে হচ্ছে মিশমির সাথে হয়তো এরপর থেকে আর এসব বিষয় নিয়ে কখনো কথা হবে না, আর মেয়েটার সাথে দূরত্ব বেড়ে যাবে আকাশ পরিমাণ। ভালোবাসার মানুষগুলোকে হারানোর কষ্টটা অনেক বেশি, ঈশান সেটা জানে।
তারপরও যে ব্রেকআপ করে দিয়েছিল নিজে থেকে, তাকে লাইফে ফিরিয়ে আনাটা ঠিক হবে না। আর মেয়েটার দিক থেকে তেমন কোনো পজিটিভ সিগন্যাল নেই। মুখে তো হাসি সবাই রাখতে পারে, তার মানে এই না যে মিশমি ওর কথাতে রাজি ছিল। কথাগুলো ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাঝ রাস্তায় আসতেই হুটহাট করে আব্বুর গাড়িটা থেমে গেল। আব্বু গাড়িটা থামিয়ে দিয়ে ঈশানকে কল করলো, গাড়ি থামাতে বলল। ঈশান সামনের গাড়িতেই ছিল, সেজন্য গাড়িটা থামতেই সবগুলো গাড়ি রাস্তার এক সাইডে দাঁড় করালো। আব্বু গাড়ি থেকে নামলো, নেমে এক সাইডে গিয়ে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ রাগারাগি করে কথা বলল। ঈশান তাতেই বুঝতে পারল কোনো একটা ঝামেলা হয়েছে। ঈশানের বন্ধুরা এগিয়ে আসলো, গাড়ি থেকে একে একে সবাই নেমে আসলো। সবার এরকম নেমে আসা দেখেই বোঝা হয়ে গেল যে ঝামেলা তো একটা হয়েছেই। কী ঝামেলা হয়েছে সেটা এখন জানার বিষয়। ঈশান মাথা থেকে পাগড়িটা খুলে এসে এবার আব্বুর সামনে দাঁড়ালো আর স্বাভাবিক কণ্ঠেই বলতে লাগলো। আপু কি হয়েছে? এরকম স্ক্রিন ক্রিয়েট করছো কেন? এত হাইপার হলে তোমার শরীর খারাপ করবে। শান্ত হও, কি হয়েছে আমাকে বলো। তুমি শরীর খারাপের কথা বলছো? এবার সবার মাথা খারাপ হবে। যে মেয়ের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, সে মেয়ে একটু আগে পালিয়েছে। ওর বাবা আমাকে ফোন করে জানালো আমরা যেন না আসি, আর ওরা আর কিচ্ছু বলতে পারেনি। তবে আমি সিনক্রিয়েট করেছি ওদের সাথে। মেয়ের বাবা এর জন্য হাতে পায়ে ধরে মাপ চাইতেও রাজি আছে। এখন কি করব বলো তো? এরকম করে বিয়ের দিন এসে যদি বিয়েটা ভেঙে যায় তাহলে মানুষ কি বলবে? এখন তো হাসির রোল পড়ে যাবে সব্বার মাঝে। অন্যদিকে এইসব কথা শোনার পর ঈশানের আপু দুলাভাই সহ সাথে আসা সবাই অনেক বেশি অবাক হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি বিয়ের দিন এসে এরকম একটা কাণ্ড ঘটবে আর হুটহাট করে ঈশানের বিয়েটা ভেঙে যাবে। ঈশান কিছুক্ষণ তবদা খেয়ে দাঁড়িয়ে রইল, তারপর একটু বাদেই তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো। আরে বাদ দাও না এসব। বিয়ে ভেঙেছে তাতে কি হয়েছে? এখন বিয়ে হবে না বলে কি মেয়েদের মধ্যে কান্না করতে হবে নাকি? বিয়েটা আজ হবে না তো কাল হবে। এত বড় অনুষ্ঠান করে হয়নি, এরপর সহজ সাধারণ করে হবে। আব্বু, তাড়াহুড়ো কোনো কাজ ভালো হয় না। আমি বারবার বারণ করেছিলাম, এত তাড়াহুড়ো করো না। যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন মন খারাপ কিংবা আফসোস করে কোনো সমাধান হবে না। আচ্ছা শোনো, চলো বাসায় দিকে যাই। আর আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। পরবর্তীতে না হয় ওরা এসে আমার যখন বিয়ে হবে তখন বউ দেখে যাবে। এখন এখানে দাঁড়িয়ে না থেকে বাসার দিকে চলো। অন্যদিকে ভাইয়ের বিয়ে ভেঙে গেছে বলে ঈশানের আপু কান্নাকাটি করছিল। ঈশান সেটা দেখে এসে আপুকে জড়িয়ে ধরল, তারপর কপালে চুমু খেয়ে মুখের দুই পাশে হাত রেখে বলতে লাগলো। আপু, এই সামান্য বিষয় নিয়ে এত হাইপার হলে হয় বলো? যে কপালে ছিল না সে চলে গেছে। বিয়ের পর যদি এরকম কিছু হতো তাহলে মান সম্মানটা থাকতো না। খামাখা এইসব বিষয় নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। এখন বাসায় চলো। এর মাঝে ঈশানকে ওর একটা ফ্রেন্ড ডাকলে ছেলেটা সেদিকে চলে গেছে, তাই সবাই নিজেদের মতো কথা বলতে আরম্ভ করেছে। দুলাভাই আব্বুর সাথে কথা বলছিল। এর মাঝখানে মিশমি আপুর দিকে অর্থাৎ ওর ভাবির দিকে এগিয়ে আসলো। তারপর ভাবির একটা হাত ধরে টানতে টানতে এক সাইডে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে মেয়েটা আমতা আমতা করতে লাগলো। সুইটি অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল, তখনও বলতে লাগলো। ভাবি, বলছিলাম কি যে তোমার ভাইয়ের বিয়েটা তো ভেঙে গেছে, আর তুমি তো জানোই ঈশানের সাথে আমার রিলেশন ছিল। আর এখন তোমাদের সম্মানটাও বাঁচানো দরকার। ঈশান তো আমাকে পছন্দ করে, অন্য কোথাও বিয়ে করে নিলে তো ও ভালো থাকবে না। তাই বলছিলাম কি, তুমি যদি আমাদের দুজনের বিয়ের কথাটা একটু ভাবতে। আমি জানি এই মুহূর্তে এসব বলা আমার জন্য খুব বেশি অন্যায়, এও জানি ঈশান তোমার কথাতে সবটা মেনে নিয়েছে। কিন্তু তুমি যদি ভাইয়ের সাথে আর তোমার আব্বুর সাথে একটু কথা বলে দেখো, সব ঠিক হয়ে যাওয়াটা সম্ভব। ভাবি, আমি কথা দিচ্ছি তোমার ভাইকে কখনো কষ্ট দেবো না। তুমি একটু কথা বলে দেখো না ভাবি সবার সাথে। আমি তো নিজের জন্য বলছি না, এখন তোমাদের পরিবারের সম্মানটাও বাঁচানো দরকার। তার উপরে তোমরা আমার আত্মীয়। এখন যদি এরকম করে চুপচাপ থাকি তাহলে নিজেরই খারাপ লাগবে। ঈশানের বিয়েটা যেহেতু ভেঙেছে, তাই একটা সুযোগ আছে দুজনে এক হওয়ার। আমি চাইছি না তোমার ভাই অন্য কারো হয়ে যাক। ভাবি কিছুক্ষণ মিশমির দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ করেই মেয়েটার মুখের পাশে হাত রেখে মুচকি হেসে চলে গেল। কোথা থেকে কি হলো কে জানে। তবে আধ ঘন্টার মধ্যে সুইটি ওর হাজবেন্ড থেকে শুরু করে শ্বশুর এমনকি আব্বুকে রাজি করিয়ে ফেলবে সেটা মিশমি ভাবতে পারিনি। প্রথমে গিয়ে ওর হাজবেন্ডকে এক সাইডে এনে একটা হাত দুই হাতের মুঠো নিয়ে কান্না করে বলেছিল মেয়েটা আজকে ওর কাছে কিছু চাইবে, যেটা চাইবে সেটাই দিতে হবে। সুইটি ওর হাজবেন্ডকে তার বোনের সাথে নিজের ভাইয়ের বিয়ের কথা বলতে দুলাভাই কিছুক্ষণ চুপ করেছিল, তারপর নিজের আব্বুকে বোঝাতে লাগলো। ততক্ষণে সুইটি ওর আব্বুকে বলতেই দু পরিবার রাস্তাতেই বিষয়টা নিয়ে আলোচনা করলো। তারপর এক পর্যায়ে ঠিক হলো যেহেতু ঝামেলা একটা হয়েছে সেহেতু বিয়েটা এখন হতেই পারে।
তবে বাসার বাকি সদস্যরা কেউ ওদের সম্পর্কের বিষয়টা জানালো না। এটুকুই বলেছে শুধু যে আপু এই আইডিয়াটা দিয়েছে, আর এগুলোতেই দুলাভাই হয়তো বুঝে গেছে ওদের মাঝে কিছু একটা চলছিল। তারপরও এখন এই মুহূর্তে সম্মান বাঁচানোর কথা, তাই সবাই রাজি হয়ে গেছে। ওরা আর বিয়ে বাড়ির দিকে না গিয়ে শহরের দিকেই ফেরে, তারপর একটা কাজী অফিসে গেল। সবাই বেশ অবাক হলো যে পথের মধ্যেই বিয়ে ঠিক করলো। যাই হোক, ঈশানকে যখন বলা হয়েছে ছেলেটা তখন খুশি হবে কাঁদবে নাকি হাসবে, কিছুই কোনো অনুভূতি ওর মাঝে তখন কাজ করছিল না। তারপরও আপুর কথা মতো ও কাজী অফিসে এসেছে। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। ঘণ্টাখানিকের মধ্যে সহজ স্বাভাবিকভাবেই দুজনের বিয়েটা সম্পন্ন হলো। ঈশান আর চোখে একবার তাকিয়েছিল মিশমির দিকে, খেয়াল করেছে মেয়েটা লেহেঙ্গার ওড়নাটা দিয়ে মাথায় ঘুমটা টেনে রেখেছে। মিশমিকে যেন সাজানো হয় সেটা ঈশান আপুকে বলে দিয়েছিল। ওরা কাজী অফিস থেকে বেরিয়ে বাদবাকি যাদের নিয়ে এসেছিল তাদের নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। খাওয়া দাওয়া শেষে তারপর মিশমিকে নিয়ে পার্লারে গেল। সেখানে গিয়ে মেয়েটাকে সুন্দর করে বউ সাজে সাজিয়ে দিয়ে সবাই বাসায় নিয়ে গেল। বাসায় যেতে যেতে রাত 9টা বেজে গেল। এত কিছুর জন্য ঈশান কল্পনাও করেনি, তেমন ভাবতেও পারেনি যে হঠাৎ করে দুজনের আজকে বিয়েটা হবে। তার উপর যার সাথে বিয়ে হবে সেটা ওর এক্স গার্লফ্রেন্ড আর আপুর ননদ, আর এখন সেই তারা মেয়েটাই ওর বউ। এত ঝামেলার মাঝে মেয়েটা কি ওর সাথে স্বাভাবিকভাবে মেনে নেবে? তবে ঈশান জানে না এই বিয়ের প্রস্তাবটা মিশমি নিজে থেকেই রেখেছে। ছেলেটা মনে করেছে আপু যা করবে ওর ভালোর জন্যই করবে, কিন্তু এমন কিছু করবে সেটা কল্পনা করতে পারিনি। আর সেই রাজি হলো, সেই দুজনের সম্পর্কটাই হলো। তাহলে সেদিন কেন এমন করে বলেছিল? আপু হয়তো ভয় পেয়েছিল। কথাগুলো ভাবতে ভাবতে ঈশান বাসায় আসে। ঈশান খেয়াল করে দেখে মেয়েটা আজও ঘুমিয়ে পড়েছে। আম্মু ওদের বরণ করলো। আসার পথে আপু আম্মুকে সবটা ফোনে বলেছে, আর তাতেই আম্মুকে সহজ স্বাভাবিকভাবে ছেলের বউকে বরণ করে নিল। তবে বরণ করবে কি করে? মেয়েটা যে এখন ঘুমিয়ে আছে। ঈশান আজও উপায় না পেয়ে বউটাকে কোলে তুলল। তারপর আম্মুর সামনে এনে দাঁড়াতেই আম্মু বরণ করলো। ঈশান মিশমিকে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দিল। আজকে আর সেদিনের মতো ধপাস করে ফেলেনি, আলতো করে শুইয়ে দিল। মেয়েটা ওর গলাটা জড়িয়ে ধরে রেখেছিল। ঈশান জোর করে ছাড়িয়ে নিয়ে একটা কোলবালিশ মেয়েটার হাতের নিচে রেখে দিয়েছে। ঈশান রুমে এসেছে আরও 1 ঘন্টা বাদে, কিন্তু মিশমির ঘুম ভাঙেনি। ঘুমন্ত মেয়েটাকে দেখতে বড্ড বেশি আদুরে লাগছে। বউ সাজে যে এমন অসম্ভব রকমের সুন্দরী লাগবে মেয়েটাকে ঈশানের সেটা কল্পনার বাইরে ছিল। ইচ্ছে তো করছিল মেয়েটাকে বুকের মাঝে লুকিয়ে নিতে। বারবার মনে হচ্ছিল যে ওর সাথে বিয়েটা না হয়ে যদি আগের ওই মেয়েটার সাথে হতো তাহলে এরকম চিন্তাভাবনা মাথাতেও আসতো না। তবে ঈশান সময় নিত মেয়েটার থেকে, আর ওকেও সময় দিত। সেই সময়ের মধ্যেই হয়তো মেয়েটা পালিয়ে যেত। কথাগুলো ভেবেই তাচ্ছিল্য করে হাসলো। ছেলেটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর শেষে ভাবলো মেয়েটার একবার ঘুম ভাঙুক, আজকে ইচ্ছে মতো আদর করবে, ওর সাথে দুষ্টুমিও করবে। মেয়েটাকে এতদিন বাদে কাছে পেয়েছে, আর হুটহাট করে কাকতালীয়ভাবে যে বিয়েটা হবে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সেটা ভাবতেও পারিনি। বাসায় আসার পর আপু ঈশানকে সবটা বলল যে মিশমি নিজে থেকেই বিয়ের কথা বলেছে, আর সেদিন ওদের কথোপকথন যে শুনে ফেলেছিল মেয়েটা সেটাও বলল। সব শোনার পর ঈশান মেয়েটার উপর আর রাগ করে থাকতে পারিনি। রাগ করে থাকবেই বা কী করে? যাকে এত ভালোবাসে রাগ করে তাকে দূরে সরিয়ে দিয়ে লাভ কি? এত রাগ অভিমানের ভিড়ে যে নিজেদের সম্পর্কটাই নষ্ট হয়। যাই হোক, ঈশান আরও 8 ঘন্টা পর রুমে আসতেই দেখলো মিশমি উঠে বসে আছে। ঈশান এসেই ওকে একটা শাড়ি ধরিয়ে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে বলল। মেয়েটা গুটি গুটি পায়ে গিয়ে একটু বাদে বেরিয়ে আসলো শাড়িটা পরে। তারপর রুমে এসে গহনাগুলো খুলতে লাগলো। মিশমি বেডে এসে বসতেই ঈশান বাকি যে ফর্মালিটিসগুলো ছিল সেগুলো শেষ করলো। তারপর মেয়েটার কথাতে ওর সাথেই 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাতে হাত তুলে দোয়া করলো। বেডে এসে দুজন পাশাপাশি শুয়ে আছে। ঈশান সামনের দিকে তাকিয়ে আর মিশমি ওর দিকে মুখ ঘুরিয়ে রেখেছে। ছেলেটা ওর দিকে ফিরছে না। ইচ্ছে করছে ছেলেটাকে জড়িয়ে ধরতে, ওর বুকে মাথা রাখতে, তারপরও কিছু বলতে পারছে না। ঈশান কথা বলছে না দেখে মিশমি অনেকক্ষণ চেষ্টা করে আমতা করে বলতে লাগলো, ঈশান এখনো রাগ করে আছো আমার উপরে? ঈশান মেয়েটার দিকে ফিরল। তারপর ওর গালের উপর 1 হাত রেখে বলতে লাগলো, না, রাগ করে থাকলে কি বিয়ে করতাম নাকি? আর বিয়েটা তুমি এই সময় করে আমার পুরো পরিবারের সম্মানটা বাঁচালে। শুধু কি সম্মান বাঁচালাম? তোমার ভালোবাসাকে তুমি ফিরে পেলে সেটা কি একবারও বলবে না? সেটা তো আছেই, কিন্তু তোমার মাথায় এই আইডিয়াটা আসলো কি করে? আমি তোমাদের সেই দিনের কথা শুনেছিলাম, কিন্তু
কি করে নিজের বিয়ের কথাটা বলবো বুঝতে পারছিলাম না। তারপরে অনেকবার করে ভাবিকে বলার চেষ্টা করেছি, কিন্তু ভাবি এসব বিষয় এড়িয়ে গেছে। আর আজকে যখন বিয়েটা ভাঙলো তখন মনে হয়েছিল অন্তত আর যাই হোক এখন একটা সুযোগ নেওয়া যেতেই পারে। তাই ভাবিকে রিকোয়েস্ট করলাম। ভাবি ওই সময় বুঝতে পেরেছে, তারপরে এইসব কিছু হলো। যদি ওই মেয়েটার সাথে আমার বিয়ে হয়ে যেত তাহলে এত খুশি থাকতে পারতে? সেটা তো পারতাম না, কিন্তু আমি জানতাম যে যার কপালে আছে সে তার কাছেই ফিরে আসবে। এখন এসব নিয়ে এত চিন্তা করে লাভ নেই। কেন চিন্তা করব না? এত ভালোবাসার পরেও যে আমার বউ হতো না, তাকে রেখে অন্য কারোর সাথে কিভাবে ভালো থাকতাম? তাই এতই যদি ভালোবাসো তাহলে আমাকে নিয়ে পালিয়ে যেতে পারোনি? একটাবার বলতে পারোনি তুমি আমার কাছে ফিরে আসতে চাও? দোষটা তোমার ছিল, আমি কেন ফিরে আসার কথা বলবো? তুমি তো অন্তত একটাবার বুঝতে পারার পরও জানাতে পারতে, সব কিছু ঠিক করে নিতে পারতে, তাও করনি। তুমি তো বারণ করেছিলে আমি যেন তোমার লাইফে ফিরে না আসি। সেই তো আসলে। কি করবো, এই পাগলটাকে ছাড়া যে থাকতে পারবো না, সেই জন্য সব কিছু বন্ধ করে দিয়েছি। আজকের পর থেকে তুমি শুধু আমার, আর আমি তোমার। কখনো কোনো ছেলের সাথেও কথা বলবো না, আর তোমার কথারও অবদ্ধ হবো না। তার জন্য আমাকে ভালোবাসতে হবে, অনেক আদর করতে হবে। কিন্তু কথাটা বলতেই মিশমির গালগুলো লজ্জায় লাল হলো। ড্রিম লাইটের আলোতে স্পষ্ট সেটা ঈশান দেখতে পেল। এত আবঝা আলোতেও মেয়েটার মুখে লজ্জার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। ঈশান একটু এগিয়ে আসলো, তারপর আলতো করে এক হাতে মিশমির কোমর জড়িয়ে ধরে মেয়েটাকে টেনে এনে নিজের সাথে মেশালো। তারপর ওই হাতটাই উঠিয়ে গালের পাশে রেখে কপালে একটা চুমু খেলো। মিশমি ঈশানের কলারটা এক হাতে খামচে ধরলো। ঈশান মেয়েটার ঠোঁটের সাথে ঠোঁট মেশাতেই মিশমির শরীরে এক অজানা অনুভূতি আর শিহরণ বয়ে গেল। ছেলেটার চুলগুলো এক হাতে আঁকড়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নেয় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। দুজনের দুষ্ট মিষ্টি খুনসুটিময় ভালোবাসার দিনগুলো কাটুক। মাঝখানে আমাদের থেকে ডিস্টার্ব করাটা কিংবা ব্যাঘাত ঘটানোটা মোটেও ঠিক না। নবদম্পতির জন্য দোয়া করবেন।